Hello, Assalamu alaikum, and welcome to Dhaka FM 90.4, dear listeners. আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন আমার সঙ্গে জয়েন করে আছেন আপনাদের সবাইকে সুস্বাগতম বিকজ আবারও সপ্তাহ ঘুরে আসলে বৃহস্পতিবার চলে আসলো অ্যান্ড অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি তোমাকে। কি নাম তোমার? জি গুরু, আমার নাম আনিসুর রহমান। আনিস, শুনতে চাই তোমার জীবনের কথা। থ্যাংক একটু ইউ কাছে গুরু। এসো। হ্যাঁ, আমার নাম আনিসুর রহমান। আমি এখানে আসার মূল কারণ হচ্ছে আমার স্ত্রী চাওয়াতে আসা। তো আমার স্ত্রী চেয়েছিল যে আমি কোনো একদিন কোনো এক প্ল্যাটফর্মে যায় কথা বলবো, মানে বলে নেই আমি, মানে আমার আঞ্চলিকতা চলে আসতে পারে আমরা আর কি। চাই যে তুমি তোমার মতো করে কথা একদম বলো। আপনি আপনার মতো কোনোভাবে করে। নিজেকে কাস্টমাইজ করো না, শুধরাতে যেও না। জি জি, যেভাবে কথা বলতে মন চায় সেভাবে বলো। বিকজ আমি মানে মানে আমি অনুরোধ আঞ্চলিকতার করছি যে মধ্যে। প্লিজ আঞ্চলিকতায় কথা বলো। আমি অনুরোধ করতেছি। ওকে, থ্যাংক ইউ গুরু। আমার এখানে আসার প্রথম উদ্দেশ্যই ছিল যে আমার স্ত্রীর কথাটা আমি রাখবো, তো সেই জন্য আর কি আসা। আর আমি আপনাকে চিনি বলতে ক্লাস 9 থেকে আপনাকে চিনি আমি। হুম, যখন ক্লাস 9 আমি কত সালে ছিলাম, 2009 হুম, হুম, 9 আমি 2009 থেকে আমি আপনাকে চিনি আর কি। ওকে। তো ওটা অন্য চ্যানেলে শুনতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন আপনার কোন এক ওয়েবসাইট 9 থেকে থেকে 23 কত পার্থক্য বের করলে কত হয়? অনেক দিন। অনেক। অনেক না, টাইম রিয়েলি ফ্লাইজ সো ফাস্ট। হ্যাঁ, তো তো মানে তখন থেকে আপনাকে শুনি কিভাবে, ওই আমার এক বড় ভাই ছিল আপনার ঢাকাতে, তখন ওই পাবনাতেই থাকতাম। ইকো হচ্ছে। হুম। তো আমার বাসা পাবনাতে, আমি পাবনাতেই থাকছি। পাবনা কোথায়? পাবনা সদরে। সদর কোথায়? সদর অনন্ত বাজার। অনন্ত বাজার। অনন্ত বাজার ওর পাশেই, মানে অনন্ত বাজারের পাশেই আমাদের বাসা। যেগুলো বলি, কোথা থেকে শুরু করব? ছোটবেলা থেকে শুরু করি। শুনি। আমি ছোটবেলা থেকে স্কুল স্কুল জীবন শেষ করেছি পাবনা জাকির হোসেন একাডেমি থেকে, শহরের মধ্যে, আপনি চেনেন। হুম। তো ওখান থেকে এসএসসি পাস করার আমি আরাম একাডেমি চিনি বেশি। গুরু, আপনি কি ওখানে আমি থাকছেন সব নাকি? চিনি, আমি জান দিয়ে ভালোবাসি সবকিছু। মানে আপনি আমি যেভাবে রূপকথার বলছেন। বলেই চিনি। তো স্কুল জীবন পার করছি শুধু খেলাধুলার মধ্যে দিয়ে, হুম, একদমই খেলাধুলা, মানে খেলাধুলা ছাড়া আর লাইফে কোনো কিছু ছিল না, শুধু খেলাধুলা দিয়েই স্কুল জীবন শেষ করেছি। স্কুল জীবন শেষ করার পর যখন কলেজে উঠি আমি, তখন কলেজে ওঠার পর মানে আমি একটা কোচিং এর, হুম, বলতে থাক। এত ভালোবাসা দিলে কথা বলতে না, ওই পারবো যে না গুরু। চুল হয়ে গেছিল, বলতে থাক। তো কলেজে ওঠার পর আমি একটা কোচিং এ জয়েন করি যে টিচার হিসেবে। ওকে। ইন্টার ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি, আমার আমার পাশে, গ্রামের পাশেই, মানে গ্রাম বলবো না, শহরের পাশেই একটা কোচিং আমি জয়েন করি। তো সেখানে আমার একটা মেয়েকে পছন্দ হয়, হুম। মানে ইন্টার ফার্স্ট ইয়ার 2000। টিচার হিসেবে, রাইট? ও তো হ্যাঁ স্টুডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ। তো তখন ক্লাস 6-7 এর আমি ক্লাস নিতাম। তো সেই মেয়েটা ছিল ক্লাস 9 এ। তো তার নাম বলবো না আমি, হুম, এটা একটু স্কিপ করে যাই। তো সেখানে তাকে পছন্দ করার পর তার সাথে কোনো না কোনো একভাবে আমার মানে ঝগড়া বলতে যা হয় আর কি, ওকে। ঝগড়া হইলো। কিভাবে ঝগড়া হলো, সে মেয়েকে অন্য একটা ছেলে পছন্দ করতো। তো আমি আবার যে মেয়েকে পছন্দ করেছি সেই মেয়ের ছোট বোনকে আমি প্রাইভেট পড়াতাম, মানে আমার বাসায় এসে পড়ে যেত। তো তারপর আমি তাকে বলতাম যে সে একটু, মানে আমার পাশের বাসা, মানে আমার বাসা আর ওই মেয়ের বাসা একসাথে ছিল। ওকে। তো আমি তাকে ওর বোনকে, ছোট বোনকে বলি যে তুমি এই পড়াগুলা তোমার ওই বোনকে, তোমার ওই বোন দিয়ে একটু দেখাই নিয়ে তারপর পড়ে আসবা। তো ও সেটা আবার ওর বোনকে যায় বলে যে ভাইয়া এটা বলছে। তো আমি তার আবার কোচিং এর ক্লাস নেই, মানে যে মেয়েকে পছন্দ করি সেই মেয়ে আমাকে আমি তার সেদিন শুক্রবার ছিল, সেদিন আমি ক্লাসে পরীক্ষা নিচ্ছিলাম, মানে সকালে। তো সে মেয়ে আসার পরে বলে যে আপনি এভাবে বলছেন কেন, মানে
কিভাবে বলে এমন আমি নিচ্ছি পরীক্ষা নিচ্ছিলাম, হুম, হুম, পরীক্ষার মধ্যে সেই ক্লাসের মধ্যে ঢুকে সে খুব শাউট করে আর কি। হুম, হুম, তো আমি বিষয়টা নিতে পারি নাই। হুম, হুম, তো সে চলে আসে, আসার পর আমি কোনো না কোনো একভাবে আবার ওই সে তার রোডে যায়, আমি আটকাই তাকে। হুম, রোডে আটকানোর পরে তাকে আমি খুব কি বলবো আহ, ঝাড়ি মানে হুম, তোমার নিকনেম কি ডাকনাম? আনিসুর। আরে সুর, তোমরা কিন্তু অনেক ডেসপারেট। তো তারপর তাকে আমি খুব মানে কি বলবো ঝাড়ি, তাকে ঝাড়ে বলতে মানে পাবনা আঞ্চলিক ভাষা। হুম, হুম, বলতে তাকে থাকো, আমি প্লিজ ফিল্টার করো না, বলতে থাকো, আচ্ছা, সবাই বুঝবে। তারপর সে তার বাসায় যে ভাবছিলাম যে সে হয়তো বা বাসায় বলে দিবে, কিন্তু আসলে সে বাসায় বলেনি। তার আবার ফুপু খুবই মানে এগ্রেসিভ। হুম, তো আমি ভাবছিলাম হয়তো তার ফুপুকে বলে দিবে। আর যেহেতু আমার হুম, পাশের বাসা, সেহেতু আমার বাসায় কমপ্লেন আসা স্বাভাবিক। হুম, হুম, তো আমি খুব ভয়ে ছিলাম আর কি। সে হুম। বলেনি। আনিসুর, আমাকে একটা কথা বলেন, এটা জি কি জি, আপনার লাইফের ফার্স্ট প্রেম, রাইট? হ্যাঁ বলতে পারেন। আপনার প্রথম কাউকে আহ, আপনার ভাল লেগেছে? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাই হুম, মানে হুম, প্রথম কাউকে ভালো লাগলো আর কি। হুম, হুম, তো তারপর আহ, তাকে ওইভাবে ভালো লাগছিল, কিন্তু তখনও ভালোবাসা বা ভালো এটা পছন্দের বোঝেন ওইভাবে না। কিছু হয়নি। হুম, হুম, যখন ঝাড়লাম তারপরে বাসায় যায় বলছে, ও বলেনি কিছু। তারপর আমি ভাবছিলাম যে হয়তো বলে দিবে। হুম, তো এইভাবে আমি প্রায় ১ থেকে ১.৫ সপ্তাহ এভাবে আমি টেনশনে ছিলাম। পরে দেখি বলেনি। তো হুম, হুম, না বলার কারণে তার প্রতি একটা মানে কাজ করা শুরু করলো, যে সিম্পাথি কাজ করা শুরু করলো, হুম, যে আসলে সে বলেনি তাহলে তার সাথে কথা বলা যায়। হুম, হুম, তো তাকে আমি কথা বলি, তার সাথে কথা বলার চেষ্টা করি। সে আবার মানে কোনোভাবে আমার সাথে কথা বলতে চায় না। উম আমার এক ভাবির মাধ্যম দিয়ে তাকে আমার ফোন নাম্বারটা দেই। তখন থেকে মানে আমি আরেকটু কথা বলে নেই। মানে আমার ফ্যামিলির অধিকাংশই দেশের বাইরে থাকে, হুম, সৌদি হুম, আরব থাকে। মানে আমার হুম, চাচা চাচিরা, আমার বাবা, আর তারপর আমার দাদিও গেছিল, চলে আসছে। হুম, তো এই কুরবানি ঈদে ইনশাল্লাহ আমি আমার আম্মা যাবো আবার। বাট আনিসুর, আমি দেখছি যে পাবনাতে খুব বেশি মানুষ কিন্তু প্রবাস থাকে না, অন্যান্য এলাকায় যেমন অনেক থাকে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ ওই সময়টাতে দেখছিলাম যে খুব বেশি থাকে না, বাট তোমার হ্যাঁ পরিবারের বেশিরভাগ হ্যাঁ, মানে মানুষ থাকতো। ওখানেই মানে সেটেল হয়ে গেছে কোন এক ভাবে। হুম, ওকে। হুম, 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 আচ্ছা, তো সে কোথায় ছিলাম? ওই যে সবাই বিদেশ থাকে। হ্যাঁ, তো তারপরে আমি আমার একটু হুম, কাছে আসো মাইক্রোফোনের কাছে। তুমি চাইলে চেয়ারটা একটু আগায় নিতে জি, জি পারো। অবশ্যই। মাইক্রোফোনে একদম কাছে এসে কথা বলা খুব জরুরি। সাথে কোনভাবে কানেক্টেড হুম, হয়ে যাই আমি। হুম, হুম, উম হুম, হুম, হুম। বলেন, আপনি বলতে থাকেন। আচ্ছা, তার হুম, সাথে আমি কোনভাবে কানেক্টেড হয়ে যাই। হুম, 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 তো তার সাথে আর ওইভাবে মানে ঝগড়াঝাটি থাকে না। হুম, হুম, সে খুব ভালোভাবে আমার সাথে থাকে। হুম, হুম, তারপর আমার এদিকে ২ বছর ভালো যায়, খুবই ভালো যায়। হুম, মানে হুম, লাইফের ফার্স্ট টাইম কারো সাথে এভাবে কথা বলা। হুম, উম ভালো যায়, খুবই ভালো যায়। হুম, হুম, আমি যখন এই এসএসসি, ইন্টার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ২ টা শেষ করার পরে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্যে মানে পড়াশোনা করতে থাকি। হুম, হুম, তখন ওর মানে ফ্যামিলি থেকে বিয়ের প্রেশার আসে। হুম, হুম। আর ও বিয়েতে রাজি হয়ে যায় কোন একভাবে। আচ্ছা। রাজি হয়ে যাওয়ার পরে ভালো দেখাচ্ছে তোকে সত্যি। হ্যাঁ, বলো। জি, তো বিয়েতে সে রাজি হয়ে যায়। উম বিয়েটাও হয়ে যায়। হুম, 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 তো আমি তাকে ফোন দিয়েছিলাম যে, "আচ্ছা, তুমি বিয়েটা যে করলা আমাকে তো কিছু বললা না।" হুম, হুম, তো সে আমাকে আনসার দিয়েছিল যে, "ওই যে আমি তাকে ১ম দিন মানে ঝাড়িছিলাম হুম। বা গালিয়েছিলাম। হুম, তো হুম, সেদিন তার সাথে ওই পাশেই তাকে যে অন্য একটা ছেলে পছন্দ করত সে দাঁড়ায় ছিল। তার প্রতিশোধ সে হিসেবে সে আমার সাথে এইরকম করছে আরকি।" হুম, আচ্ছা, তো হুম, তখন সে বিয়ে করে চলে যায়। হুম, তো তার মধ্যে আর আমি মানে পড়াশোনা ওইভাবে মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমি পড়াশোনা করছিলাম। ওইটা প্রিপারেশন ভালো করে নিতে পারি না আর। হুম, তখন আমার ১৬ সালে একদমই চলে যায়। হুম, নষ্ট হয়ে যায় আরকি। হুম, পড়াশোনা করতে পারি নাই। তারপর আমি কি করব আর, তখন ১৬ তে আমি আবার তে যাই। মানে ১৬ শেষ করার পরে ১৭ তে কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাই না আমি। তো তারপর ১৭ তে আমি ভর্তি হই রাজশাহীতে। হুম, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়তে আমি ভর্তি হই সিএসসি ডিপার্টমেন্টে। হুম, তো ওখানে ভর্তি হওয়ার পরে উম তার জন্যে মানে খুবই কষ্ট লাগতো। কষ্ট লাগার কারণে আমার অলরেডি ২ সেমিস্টার ড্রপ করে যায়। আচ্ছা। মানে কোনোভাবেই করতে ভুলতে পারেন পারতেছিলাম না। না। খুবই হ্যাঁ, স্বাভাবিক, লাইফের ১ম একটা হ্যাঁ। অ্যাফেকশন। তো আর বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে পড়াশোনা করতে থাকি। পড়াশোনাও হয় না ওইভাবে। হুম, হুম, তো এর মধ্যেই আমার এক ফ্রেন্ডের আ গার্লফ্রেন্ডের
বান্ধবী, হুম, তার সাথে আমার কোনোভাবে পরিচয় হয়। হুম, হুম, পরিচয় হওয়ার পরে তার সাথে মানে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় আমার। তো হয়তোবা তার থেকে ফ্রেন্ডশিপটা ফ্রেন্ডের চেয়ে বেশি ছিলাম আমি তার কাছে। কিন্তু হুম, আমার কাছে ফ্রেন্ডের মতোই ছিল আরকি। তো সে খুব ভালো ছিল। সে আমি যদি রাজশাহী থাকতাম তখন সে পাবনাতে কিছু রান্না করলে সে আমার জন্য কোনোভাবে পাঠায় দিত। হুম, হুম, তো ৩ ঘন্টার রাস্তা ছিল পাবনা থেকে রাজশাহী। খুব একটা বেশি হইতো না। আমরা ওখান থেকে নিয়ে আমরা রাজশাহীতে ৩ ভাই থাকতাম। ৩ ভাই বলতে রা রা বে আপনার রাজশাহী ইউনিভার্সিটির ২ ভাই আর আমি। হুম, তো আমরা হুম, তখন ওখানেই থাকতাম। রাজশাহী ইউনিভার্সিটির ২ ভাই, যে ২ ভাই ছিল হুম, তার মধ্যে তাদের নাম সানি ভাই আর সাদ্দাম ভাই। তো হুম, সানি ভাই যশোর বোর্ডে স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিল। হুম, আর সাদ্দাম ভাই ঢাকা বোর্ডে স্ট্যান্ড করা স্টুডেন্ট ছিল। হুম, তো খুবই ভালো ছিল। তো ওখানেই আমরা থাকতাম, একসাথে থাকতাম। তো হুম, তারা আমাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করত। হুম, হুম, তার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হওয়ার কারণে তার সাথে সবসময় কথা বলতাম। কারণ আমি আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। আর হুম, এই হুম। কষ্টে আমি মানে পড়াশোনা আপনি করতে একটু হ্যাঁ পারতেছিলাম বুঝতে না। পেরেছি। তার সাথে মানে ফোনে কথা বলতাম আমি। আপনার সাথে কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছিলেন নাকি? না, ঐরকম কিছু না। তার সাথে কথা বলতাম, ভালো লাগতো। আর আমি বুঝতে বিশ্ববিদ্যালয় পেরেছি। জীবন পার করেছি। আমার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না বিশ্ববিদ্যালয়তে। হুম, আর হুম, আমি শুধু আমার ছেলে হুম, ফ্রেন্ড ছিল। আর এই যে হুম, আমাদের ৩ টা হুম, উম আমাদের হুম, আমাদের ৩ টা ভাই ছিল। আমরা ৩ ভাই ছিলাম। আমরা ৩ ভাই শুধু থাকতাম একসাথে। আর কারো সাথে ওইভাবে মিশতাম না। আর বিশ্ববিদ্যালয়ে আমার ফ্রেন্ড সার্কেল লিমিটেড, হুম, 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 বেশি ছিল না। হুম, হুম, তো ওইভাবেই তার সাথে কথাবার্তা বলতাম। কিন্তু তার কাছে আমি ফ্রেন্ডের থেকে একটু বেশিই ছিলাম। ওকে। তার সাথে ২০১৮ ১৮ পর্যন্ত মানে ১ বছর খুব ভালো সম্পর্ক যায়। ওকে। তারপর এখান থেকেই মূল পয়েন্ট, হুম, হুম, টার্নিং পয়েন্ট এখান থেকেই। ২০১৮ সালের জুন-জুলাই মাসে, হুম, হুম, এক্সাক্টলি মনে নেই। জুন-জুলাই মাসে আমি আমার এক চাচার বাসায় দাওয়াতে যাই আরকি। হুম, হুম, দাওয়াত বলতে কেমন? মানে সে আমাদের রিলেটিভ খুবই কাছের, আমার বাবার আপন চাচাতো ভাই। হুম, হুম, তো হচ্ছে তার ছেলের মানে আমার চাচাতো ভাইয়ের বিয়েতে যাই আমি। হুম, হুম। তো যাওয়ার পরে তো সেখানে আমি আমার চাচাতো বোনকে দেখি। খুবই স্বাভাবিক। চাচাতো হ্যাঁ, ভাইয়ের বিয়েতে তো চাচাতো বোনকেই দেখবেন। এই থার্ড মামাতো পারসন, বোনকে তো দেখার কথা না। না, না। তৃতীয় ব্যক্তি আসছে না নাকি হ্যাঁ, নাকি? হ্যাঁ। হ্যাঁ, ৩য় হ্যাঁ, ব্যক্তি। মানে তার ওকে। লাইফে তৃতীয় ব্যক্তি। হুম। লাইফে বলতে ওই যা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের বেশি কিছু না, কিন্তু আমি আচ্ছা বলে বুঝতে দিলাম। পেরেছি। হ্যাঁ। আচ্ছা, তো ওই মেয়েকে দেখি, আমার চাচাতো বোনকে দেখি। মূল গল্পে আসতে আবার 12:30 নামাজে। না এটাই মূল গল্প। ও আচ্ছা। হুম। তারপর? হুম, গুরু আমি শর্ট করে বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো তার নাম ছিল মরিয়ম। হুম, হুম, আ সে কাজিন সিস্টার যার দেখা হলো। হ্যাঁ, কাজিন সিস্টার। তো সেখানে আমার ওই চাচাতো বোনকে দেখি, তার নাম মরিয়ম। দেখার পর তাকে ভালো লাগে হুম, কোনোভাবে। হুম, তো ভালো লাগার পর তার সাথে আর সেকেন্ড টাইম আর দেখা হয়নি। হুম, হুম, তো আমি আমার পড়াশোনার জন্য আমি আবার রাজশাহীতে চলে যাই। হুম, হুম, রাজশাহী ব্যাক করি। তো তখন আমি রাজশাহীতে চলে যাই পড়াশোনার জন্য আবার। হুম, হুম, আ তারপর ২০১৮ সালে আমাদের জাতীয় নির্বাচন হয়। হুম, তার মধ্যে আমি আবার পাবনাতে আসি। আ ডিসেম্বরের ২৭ থেকে ২৮ তারিখে মেবি ভোট হয়েছিল আরকি। হুম, হুম। তো আমি পাবনাতে আসি মানে ভোটের জন্য আরকি, নির্বাচন। হুম। নির্বাচনের জন্য চলে আসি আমি। নির্বাচনের জন্য আসার পর আমি আমার ওই চাচাতো ভাইয়ের থেকে শুনতে পাই। নির্বাচনের জন্য আসেন মানে আপনি ইলেকশনের মানে একটু পলিটিক্যাল হ্যাঁ, কোন হ্যাঁ, একটা ইসের সাথে পলিটিক্যাল কিছুর সাথে ইস্যুর সাথে রিলেটেড ছিলাম ছিলেন। আমি। হ্যাঁ। এজন্য হুম, আমি পাবনাতে আসি আবার। হুম, হুম, তো সেখানে আমি আ আমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলি। তখন সে বলে যে, "মরিয়ম আমাদের বাসায় আসবে।" হুম, হুম। তো এর মধ্যে আমি তোর কারেন্ট মেয়র কিন্তু আমার খুব কাছের মানুষ। আমি মিন্টুর কথা বলছি। হ্যাঁ, রানিং মেয়র ছিল তো। এখন ছিল রানিং মানে মেয়র কি আমার খুব কাছের লোক। ওকে, জি তারপর? গুরু। তো আমরা আপনি বুঝতে পারছি সবই এটা নিয়ে জানেন। অফ এয়ারে আমাদের আরো কথা সবই হবে। জানেন? সবই জানি আমি। নে বল। আ হ্যাঁ। তারপর আ তা আমি শুনতে পারি যে সে আমার চাচার বাসায় আসবে। হুম, তো আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম বলতে আমার ৬ চাচা। আমরা সবাই একই বাসার মধ্যে থাকতাম। তো ২০১০ এর দিকে আমরা আলাদা হয়ে যাই। হুম, বলতে আমরা বাসা আরেকটু ফাঁকে জায়গায় করি। তো তারপরে আমি ওর চাচাতো ভাইয়ের সাথে কথা বলার সময় সে বলে যে, "আমাদের বাসায় আসবে মরিয়ম।" তো আমি বলি যে, "ঠিক আছে, আমি দেখবনে।" কারণ আপনি তো ১ম একবার দেখেছিলেন হ্যাঁ, ভালো লাগা একটা কাজ হ্যাঁ, হ্যাঁ। করছে। হুম, এজন্যে আরকি হুম, হুম, ও আমাকে বলছিল যে, হুম, "আসতে তুই দেখতে চাইলে দেখতে পারিস।" হুম, হুম, তো হুম, ঠিক হুম, আছে, আমি যাবো।
তো যাওয়ার পরে দেখি সে আসছে, হুম, হুম, তো ভালো লাগা, খুবই ভালো লাগলো। হুম, হুম। মানে দেখলাম যে একটু বড় হয়ে গেছে আর কি। বড় হওয়ার কারণে ভালো লাগলো। হ্যাঁ, আমি আর বায়োলজিক্যাল ডিটেলে যাচ্ছি না না, বাট যাচ্ছি না। বড় হ্যাঁ, হয়েছে বিধায় ভালো লাগলো। হ্যাঁ, না, হ্যাঁ। ওকে, সে স্যার। তখন ছোট ছিল অনেক, এই আপনার ক্লাস 9 এ পড়ে। ক্লাস 9 এ পড়ে, ছোট একদমই। আর আমি তখন বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার রানিং চলতেছে আমার। পালায় দিচ্ছে অনেকগুলো, সরি। ওকে, তারপর? তো তো হাতে পায়ে লম্বা হয়ে যায় না, এইরকম বিষয়টা ছিল আর কি। হ্যাঁ, এই গরিব আদমি কি বুঝে হাতে পায়ে লম্বা হওয়া কি বুঝায়, বাট যাক বড় হওয়ার কারণে ভালো হ্যাঁ, লাগছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তারপর? তো তারপর সে তাকে দেখি, আর তখন নির্বাচন চলতেছিল, এই জন্য আমি আবার একটু দৌড়াদৌড়ি করতেছিলাম খুব। তো তার সাথে ওইভাবে একবারই দেখা হয়েছিল ওই বাসায়। বাবা উম, আমি খাই নিব, আমি খাই নিব। তারপর? হ্যাঁ, প্লিজ। তারপর আমি আমার এই চাচাতো বোনকে বলি, সে আমার চাচাতো বোনের বাসায়, মানে চাচাতো একটা বোনের একটা করে সাথে কাউন্ট থাকে। করবো, মানে প্রেম কয়টা হলো সব কাউন্ট না, ও করবো। হ্যাঁ, এটা বলে নেওয়া উচিত ওকে, যে আমার পরে আসি, তুই গল্পে চলে জানিস। তারপর? আচ্ছা, ওই আপনার এর মধ্যেই ওই যে আমার যে ফ্রেন্ড ছিল, হুম, তার সাথে আমার কোনোভাবে, মানে আমি ব্রেকআপ করে দেই। ব্রেকআপ বলতে তার সাথে আমি কথা বলি না আর। আমি তাকে হুম। বলি যে না, এইভাবে আর কন্টিনিউ করা ঠিক কারণ হচ্ছে তখন না। তো মরিয়মকে চোখে লেগে গেছে। না, না, এর জন্যও না। আমি চাচ্ছিলাম না যে আমি আর কারো সাথে ওইভাবে ইনভলভ হই। ইনভলভ হন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তো এটা হচ্ছিল আপনার জুনের মানে ওই চাচাতো ভাইয়ের বাসায় যাওয়ার আগে এরকম কিছু হুম, একটা হয়েছিল। তার সাথে আমি বলি যে না, আমি আর কন্টিনিউ করতে পারতেছি না। হুম, হুম। তো তখন আমি তাকে বলে দেই যে না, আর হচ্ছে না। তো তাকে যখন বলি, সে খুবই কষ্ট পাইছিল আর কি। আহারে। মানে খুবই কষ্ট। ওগুলো চিনতে পারবেন, টার্মিনালের এই পাশে হচ্ছে ইসলামিয়া কলেজ। ট্রু। ইসলামিয়া কলেজের ওখানে মানে মাঝখান দিয়ে রোড, আর দুই পাশে পুকুর আছে কিন্তু। ট্রু। আচ্ছা, ওই পুকুরের এই সামনে ইসলামিয়া জামালসাহিত্য কলেজ। থেকে বের হয়ে গেলে সোজা বাইপাস দিয়ে গেলে যে হ্যাঁ, 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 টার্মিনালটা। হ্যাঁ, টার্মিনাল। হ্যাঁ। তো ওখানে ওকে আমি বলি যে আচ্ছা, আর দেখা করা হবে না। উম তুমি চলে যাও, তোমার মতো তুমি থাকো, ভালো থাকো, আমার হুম, মতো আমি থাকি। সে ভালো ছিল, খুব ভালো ছিল বলতে খুবই ভালো ছিল। আমি যখন রাজশাহীতে আসতাম তখন ও আমার জন্য ওয়েট করতো রাত 8টা আচ্ছা। 9টা পর্যন্ত। হুম, হুম, হুম। হুম। তো তার সাথে আমি ওইভাবে মানে কাট করে দেই। তো খুবই কষ্ট হয়েছিল যে আমি আসতেছিলাম, ও অনেক, সে কথা বলতে পারতেছিল না। তার চোখ দিয়ে খালি শুধু পানি পড়তেছিল আরকি। হুম। তো ওখানেই শেষ। তারপর আমার চাচাতো ভাইয়ের বাসায় যাই। ইটস ডার্ক সাম এক্সটেন্ট। হ্যাঁ, তারপর অনিস? তারপর তো আমার চাচাতো বোন দেখি যে আমার এই চাচার বাসায় আসছে। মরিয়ম? হ্যাঁ, মরিয়ম আসছে। তো তার সাথে কথা বলার চেষ্টা করি। সে আমার সাথে কথা বলে না। সে ছোট, ওইভাবে ইনভলভ হয় না। আর তার কাছে ফোন ছিল, কারণ আমি আপনাকে ১ম এই বলছিলাম যে আমার ফ্যামিলির অধিকাংশই দেশের বাইরে থাকে। হুম, 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 সৌদিতে। তো হ্যাঁ, সেই সুবাদে তার কাছে ফোনটা আসছিল। মানে তার বাসায় আর ফোনটা ছিল না। তার বাসা হচ্ছে এমন জায়গা, আমার বাসা থেকে প্রায় ১৫ থেকে ১৬ কিলোমিটার ফাঁকে। আরো দূরে। হ্যাঁ, আনিস ওই যে তোর কি বনে আছে যে বারবার শান্ত বলার চেষ্টা করছে যে? শুনতে হ্যাঁ। যাচ্ছি। তো তার সাথে আমার ওইভাবে পরিচয় হলো। আমার চাচাতো বোনকে বললাম যে একটু আমার সাথে ম্যানেজ করে দাও কোনোভাবে। হুম, তার সাথে আমার এই ফোনে এসএমএস এর মাধ্যমে তার সাথে আমার কথা শুরু হলো। হুম। মরিয়ম, মরিয়মের সাথে মরিয়ম। ফোনে কথা শুরু হলো। এটা আ কাজিন সিস্টার, আপন হ্যাঁ, কাজিন সিস্টার? আপন বলতে আমার বাবার আচ্ছা, যাই হোক, চাচাতো, কাজিন সিস্টার। হ্যাঁ, ওকে। কাজিন হ্যাঁ, সিস্টার হ্যাঁ। তারপর? যেগুলো। তারপর তার সাথে ফোনে কথা বললাম। মানে ফোনে বলতে এসএমএস এ কথা বলতাম। হুম। আর তখন ২০১৯ মানে ১৯ প্রথম পড়লো। আর এর মধ্যে নির্বাচন শেষ, আমিও পাবনা ছেড়ে চলে গেছি। রাজশাহীতে হুম। চলে গেছি। ওকে। আর সেও তার বাসায় রাজশাহী চলে কোথায় গেছে। থাকতি? জি, রাজশাহী কোথায় থাকা রাজশাহী হতো? তালাইমারি। বট তালাই বট খাইতি প্রতিদিন? না, গুরু বয়াত আমি কম খাইতাম একটু। তালামার যে হোয়াইট যে রোড ভাল লাগতো? জি গুরু, মানে তালাইমারি মোড়ে আমি, সানি ভাই, সাদ্দাম ভাই আমরা সবসময়। টাইপের যে লাইট সোজা হ্যাঁ, একদম আইবাদ পর্যন্ত যেতে ভালো লাগতো। গুরু আমরা ওখানেই বসে সবসময় চা খাইতাম। হুম। তো ওখানেই বসে থাকতাম আরকি। ওকে, মানে তারপর? প্রতিদিন তারপর? সন্ধ্যায় ওই রুয়েটের অপোজিটে তালাইমারি মোড়ের ওই পুলিশ ফাঁড়ির সাথে যে একটা হুম। পরীর দোকান ছিল, ওই ট্রু। দোকানে যাই বসতাম আমরা। বাহ! রহমান ওর নাম। হয়তোবা তার নাম জানা নাই। আর আমি থাকতাম হচ্ছে আপনার তালাইমারির ওই শহীদ মিনারের অপোজিটে। ওকে। তো ওখানেই তার মানে থাকতাম। থেকে একটু ভিতরে যাওয়া হ্যাঁ, লাগে তখন। ভিতরে বলতে ওই হুম। যে চার মাথা। হুম, ট্রু। হুম, সব হুম, জানে হুম। গুরু। বল। তারপর? গুরু সব জানে, সারা বাংলাদেশের সবই চিনে দেখতেছি। তো যান, তারপর? হ্যাঁ, চলে আসলি ওখানে। রাজশাহী চলে আসলাম। তো তার সাথে এসএমএস এ কথা বলতে ফোনে কথা বলা শুরু করলাম। তো তার সাথে ওইভাবে ভালোবাসা বা প্রেম সৃষ্টি হয়। তার সাথে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার হয়ে যায়। সে ছোট কিন্তু, না, খুবই ছোট বড় ছিল। হইছে। হাতে পায়ে বড় হলে একটু ভালো লাগে। ওই পর্যায়ে গেছে। আর ছোট তো আচ্ছা, নিস না হ্যাঁ, আমাদেরকে। তারপর? আচ্ছা।
তো সে ভালোভাবে আমার সাথে কন্টিনিউ করতে থাকে। আর আমার এইদিকে তো তাদের ফ্যামিলিতে কোনোভাবে আমি হুম। যাতায়াত করতাম ওইভাবে না। চাচাতো ভাই হিসেবে হুম, আমি হুম, হুম, মাঝে হুম। মধ্যে যাইতাম। যাওয়ার পরে তাকে দেখতাম, কথা বলতাম, চলে হুম, আসতাম। হুম, হুম, হুম। এভাবে আরকি। হুম, তো এভাবে প্রায় ১ বছর চলে যায়। হুম, ১ বছর রান করার পর আ আমাদের ২ ফ্যামিলিতেই জানাজানি হয়ে যায় যে আমরা কোনোভাবে তারা কানেক্টেড আছি। হুম, হুম। তো ফ্যামিলি থেকে বলে যে কোনো প্রেশার নাই। কোনো প্রেশার নাই। আ বলল যে, "তুমি পড়াশোনা করছো, তুমি তোমার ভালোটা বোঝো।" হুম, হুম। কারণ আমি তখন 4th ইয়ারে, হুম, আমার হুম, হুম। ফাইনাল ইয়ার হুম, হুম, চলতেছে হুম। আমার। হুম, হুম। আর সে ক্লাস 10 এ উঠছে। হুম, হুম। তো আমাকে বলে যে, "তোমার ফ্যামিলি তুমি বড় হইছো, তুমি হুম, তোমারটা বুঝো।" আর আমার ফ্যামিলি বলতে আমি আর আমার ২ টা বোন। হুম, হুম। আর আমার বোন ছোট বোন আমার ইমিডিয়েট ছোট, ১.৫ বছরের ছোট। সে তার বিয়ে হইছে মানে পাবনাতেই। কিন্তু ওর জামাই সহ ও থাকে হচ্ছে বাড্ডা হোসেন মার্কেটের হুম, অপোজিটে থাকে। হুম, হুম। আর বোনের জামাই হচ্ছে আপনার এই ঢাকা পোস্টে হুম, হুম। উম জ্যেষ্ঠ হুম, হুম। জ্যেষ্ঠ সম্পাদক না কি যেন আচ্ছা বলে? ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, আমরা ডিটেইলসটা না হ্যাঁ, বলি। হ্যাঁ, তারপর? তো ঢাকা পোস্টে জব করে ও। হুম, হুম। তো আমি 4th ইয়ারে পড়ি, ও ক্লাস 10 এ পড়ে। বাসায় জানাজানি হওয়ার পরে হুম, আমার বাসা থেকেও এভাবে কোনো প্রেশার নেই। কিন্তু ওর বাসা থেকে একটু মেয়ে তো হুম, একটু হুম। তো প্রেশার তো পড়বেই। তো প্রেশারে বলে যে, "আচ্ছা আনিসের সাথে আমার কথা বলো।" 4 ফ্যামিলি বলে। হুম, ওর আম্মার সাথে আমি কথা বলি। ওর আম্মার সাথে কথা বলার পর ওর আম্মা বলে যে, "ঠিক আছে, যদি সব ফ্যামিলি মানে ২ জন ফ্যামিলি ঠিকঠাক থাকে তাহলে ঠিক আছে, হবে।" হুম, হুম, হুম। এটা হচ্ছে আপনার উম ১৯ এর শেষের দিকে ২০ পড়তেছে আরকি। আচ্ছা। তো ২০২০ সালে আমরা বাসার সবাই জানাজানি ঠিকঠাক হুম, যে না, আনিসের সাথে ওর বিয়ে হবে। হুম, হুম। তো আমরা ওইভাবে কথাবার্তা বলতে থাকি। কিন্তু যাতায়াত করতাম না আমি। হুম, কারণ হুম। আমি বিশ্ববিদ্যালয়ের কারণে আমি রাজশাহীতে থাকতাম। হুম, ফোনে হুম। যতটুকু কথা হুম, হতো আরকি। হুম, হুম। তো এই ২০ সাল পর্যন্ত ভালোই যায়। হুম, হুম। তারপর আমি ফ্যামিলি থেকে বলা হয় যে, "না ২১ মানে তোমার বাবা যখন আসবে", মানে আমার বাবা দেশের বাইরে থাকে বলছি আমি। হুম, হুম। আমার বাবা যখন দেশে আসবে তখন আ সব ঠিকঠাক থাকলে আমরা বিয়ে বিয়ে করব। করবেন। হ্যাঁ, হ্যাঁ, তারপর? আর তারপর? হুম, আমার ফ্যামিলি থেকেও বলে, ওর ফ্যামিলি থেকেও হুম, বলে। হুম, তারপর বিয়ের পরবর্তী জীবনে খুব তাড়াতাড়ি যেতে চাচ্ছি আমি। হুম, অবশ্যই। তো আমার বাবা চলে আসে, হুম, হুম, ২১ সালে আসে। আর এর মধ্যে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় হুম, ২০২০ এ। হুম, হুম, আ ২০ এ হচ্ছে আপনার করোনার মধ্যে আমাদের অনলাইনে ক্লাস করে হুম, হুম। মানে শেষ কমপ্লিট করে করে দেয়। দেয়। হ্যাঁ। হুম, তো তারপর আমি পাবনাতে থাকি। উম পাবনাতে থাকাকালীন ওর সাথে ওইভাবে দেখা করতাম না। মানে যাইতাম না। একটু রেস্ট্রিকশন মানে হুম, ছিল কিছু। এজন্য যাইতাম না। উম ২১ এ আমাদের বিয়ে হয়। হুম, হুম। ২১ সালের আ ফেব্রুয়ারি মাসে ৭ তারিখে বিয়ে হয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুম, তারপর? তো বিয়ের পর তো খুবই ভালো যাচ্ছিল। ২১ দিন ২১ দিন খুব ভালো খুবই যায়। ২১ দিন খুবই ভালো যায় মানে আমাদের। বিয়ে করার পর কি আপনি তুলে নিয়ে এসেছিলেন না না, মায়ের না, না। বাড়িতে হ্যাঁ, ছিল? আমার বাসা থেকে বলা হয়েছিল যে আমি তো জব হুম, পাইনি কোনো। জব পাননি। হ্যাঁ, জব না থাকার কারণে বাসা থেকে বলছিল যে আ আমার বাবা আবার যাবে। আসার ১-১.৫ যখন বছরের আসবে মধ্যে হ্যাঁ। আসে আমার বাবা। তো বলছিল আমি কি যে ২ মিনিটের জন্য আসতে পারি? ২ মিনিট। হুম, হুম, ওকে। প্লিজ কন্টিনিউ। ওকে, হুম, আমি হুম, মূল স্টোরিতে শুনতে চাচ্ছি। অবশ্যই। ওকে। হুম, তো ওই ২১ হুম, ২১ এ আমি বিয়ে করি। হুম, বিয়ের পরে আমি ২১ দিন খুবই ভালো যাচ্ছিল আমার। হুম, হুম, ২১ দিন পর হুম, আমি কোনো এক কারণে আমার রাজশাহীতে যাওয়ার প্রয়োজন হয়। হুম, 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 তো রাজশাহীতে যাওয়ার সময় আ পাবনা থেকে রাজশাহী ট্রেন আছে ঢালাচর এক্সপ্রেস। হুম, হুম, সরি। হুম, তো ওই ট্রেনে আমি সকালে যাওয়ার সময় হুম, হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। হুম, খুবই অসুস্থ, একদম কি বলা যায় আরকি। হুম। অসুস্থতার কারণে মানে এতই খারাপ অবস্থা হয়েছিল আমার যে আমি ট্রেনের মধ্যে শুধু গড়াগড়ি মানে পারছিলাম। এটা হচ্ছে আউট অফ নোওয়্যার আপনার এই অসুস্থতাটা হ্যাঁ, এসছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো তারপর কোনভাবে আমি রাজশাহীতে পৌঁছাই। হুম, তো ওখানকার কিছু ছোট ভাই আছে আমার। তো বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, তারপর পাশে ওই রাজশাহী কলেজ ছিল। ওখানকার মানে ছোট ভাইগুলা ছিল। তো ওদের সাথে ওরা আমাকে নিয়ে যায় রাজশাহী মেডিকেলে। কিন্তু ওখানে চিকিৎসা না পাওয়ার কারণে আমি আবার নওদাপাড়া ইসলামিয়া হাসপাতাল আছে। তো সেখানে যাওয়ার পর তারা আমাকে ব্যথার ইনজেকশন দিয়ে ব্যথাটা কমায় দেয় আর একটা এক্স-রে করে। হুম, এক্স-রে হুম। করার পর তারা বলে যে আপনার কিডনিতে সিস্ট হইছে। আচ্ছা। আচ্ছা, তো
তা বলে যে মানে ইমার্জেন্সি প্রাইমারি আপনি স্টেজে আপনারা জানতে হুম পারেন। তো বলে যে আপনি কিডনির ডক্টর দেখান। হুম, হুম, তো আমি পাবনাতে চলে আসি। হুম, তো আমাকে রাজশাহীর এক ছোট ভাই, ওর কষ্ট হয়েছিল, তো আমাকে পাবনা পর্যন্ত পৌঁছায় দিয়ে যায়। পাবনাতে আমি একটা ডক্টর দেখাই, তার হুম, মধ্যে আমার বাবার আবার এয়ারের টিকিট কাটা ছিল, সে চলে যাবে। তো এয়ারের টিকিট মানে আমি যেদিন অসুস্থ হয়ে পড়ি, আমি রাজশাহী থেকে আসার পর আবার আমি ঢাকা আসবো বাবাকে তুলে দিতে। তো আমাদের টিকিট কাটা ছিল, হুম। তো আমি তো আসতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। তখন বাবা ওইভাবে আমাকে রাখে সে চলে আসে, দেশের বাইরে চলে আসে। আর আমি ওইভাবেই থাকি। পাবনাতে আমি ডক্টর দেখাই। পাবনার ডক্টর দেখানোর পরে ইনফ্যাক্ট আপনার বাবার তো কিছু করারও ছিল না হ্যাঁ, আসলে, যেহেতু আগে থেকেই টিকিট বুক করা হ্যাঁ, ছিল। হ্যাঁ। এজন্য আরকি। আর ওই সব কান্ট্রির টিকেটের আসলে একটা হিউজ প্রাইসও হ্যাঁ, থাকে, হ্যাঁ, হ্যাঁ। যেটাকে ক্যানসেল করাটা সম্ভব না। হুম, তো তারপর আমি ডক্টর দেখাই। ডক্টর বলে যে, "আপনার কিডনির অবস্থা বড্ড খারাপ।" হুম, হুম, হুম। ডক্টর আমাকে ভয় দেখানোর জন্য বলছিল কি আসলেই খারাপ ছিল আমি তো বলতে পারব না। আমি তো আসলে ডাক্তার না। ইঞ্জিনিয়ারিং কোনো বিষয় হলে কম্পিউটার রিলেটেড কিছু হলে বলতে পারতাম হয়তোবা না ঠিক আছে। সেটাই। তো আমাকে বলে যে, "কিডনির অবস্থা খুবই খারাপ আপনার।" হুম, তো আমি বলি যে, "ঠিক আছে।" তা সে আমাকে কি ক্যাথেটার ক্যাথেটার পরায় দেয় আমাকে। আচ্ছা। তো ক্যাথেটার পরায় দেওয়ার পর আ আমার স্ত্রী যখন শুনছে যে হুম, আসলে আমি অসুস্থ, হুম, তো আমার স্ত্রী তখন আমার বাসায় চলে আসছে। হুম, হুম, ২১ দিন পর তাকে তুলে আনার কথা ছিল আমার। হুম, হুম। কিন্তু তাকে তুলে আনতে পারি নাই। কেন ২১ তুলে আনার কথা ছিল সেটা হচ্ছে হ্যাঁ, আপনার বাবা যাওয়ার ১-১.৫ হ্যাঁ, বছর পরে হ্যাঁ, যখন আসবে তখন আপনারা তুলে নিয়ে আসবেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনার শরীরের এই অবস্থা দেখে আপনার ওয়াইফ চলে এসছে। চলে আসলো। জি, তারপর? তারপর আসার পর ওইভাবে ২৮ দিন মতো আমি পাবনাতে ছিলাম। হুম, হুম, তো ওইভাবে কোনো উন্নতি হয় না আমার। হুম, হুম। কোনোভাবে উন্নতি হচ্ছিল না। খুব ব্যথা খুবই বাড়তেছিল আরকি। বাড়তেছিল তারপর? হুম। তারপর আমি পাবনা থেকে ঢাকায় চলে আসি। হুম, আমি বললাম যে আমার বোনের বাসা এখানে। হুম, হুম। তো ঢাকায় আসার পর আমি ঢাকায় এসেছেন উন্নত চিকিৎসার হ্যাঁ, জন্য। উন্নত আচ্ছা। চিকিৎসার জন্যে। আর এখানে আমার বোনের বাসা। হুম, আ আমি তাকে বললাম যে, "আমি ডাক্তার দেখানোর জন্য আসলাম।" সে বলল যে, "আচ্ছা ইউরোলজি দেখাবো আমরা। হুম, হুম, ইউরোলজি হুম, ডক্টর দেখাবো।" হুম, হুম, আমি ঢাকা কাকরাইল ইসলামিক ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। ওখানে আমি হচ্ছে নিউরো সায়েন্স এ এই ইউরোলজি দেখাই। হুম, হুম, ইউরোলজি দেখানোর পর ওরা বলে যে, "না ইউরোলজি কোনো সমস্যা নাই। আপনি এই এমআরআই একটা করান।" হুম, তো এমআরআই করানোর পরে আমি হুম, দেখি যে আমার স্পাইন টিউমার। হুম, হুম, হুম। স্পাইনে যে টিউমারটা হয় মানে আরকি। স্পাইনে হ্যাঁ, টিউমার? স্পাইন টিউমার মানে ওহ একদম মাই মাথা গশ! থেকে হ্যাঁ, হ্যাঁ। মানুষের শরীরের যে রগগুলা হ্যাঁ, আটকে হ্যাঁ, হ্যাঁ, যায় হ্যাঁ, হ্যাঁ। মানে তো ওই টিউমার আমার মাজায় হয় এখানে। আচ্ছা, আচ্ছা। মেরুদণ্ডে হুম, হুম, মেরুদণ্ডে হয়। হুম, 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 তো ডক্টর বলে যে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। হুম, 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 তো তখন তো আমরা খুবই ভয় পেয়ে যাই। হুম, কারণ হুম, কারণ আমার বা আমার পরিবারের এরকম কোনো সময়ই এরকম বড় কোনো অসুখে ধরা পড়িনি। আর আমরা ওইভাবে কোনো সময় বিপদেও পড়িনি আরকি। হুম, হুম, আর আমার ফ্যামিলির শুধু আমি একা, হুম, সেহেতু তাদের একটু টেনশন বেশি হয়। হুম, হুম, কি করার আর ওইভাবে কোনোভাবেই কাজ হয় না। তো ওটা আমরা ৭ দিন ছিলাম আরো অন্যান্য ডাক্তার দেখানোর পরেও কোনো লাভ হয়নি আমাদের। হুম, হুম, তো ডক্টর বলে যে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। হুম। তো আপনি হয়তো চিনতে পারেন আ দিনাজপুরে এক ইউনোকে হাতুড়ি দিয়ে মারা হয়েছিল। দিনাজপুর জি, এই যা নিউজটা আমরা শুনেছিলাম ওই হুম, সোশ্যাল মিডিয়াতেই। ওনার হচ্ছে ওনার পিতা আর ওনাকে হুম, ২ হুম, হুম, জনকেই হুম, মারা হয়েছিল। ওকে। হুম, হুম, আচ্ছা, তো ঢাকা আনার পর এটা ভালো একটা চাঞ্চল্যকর একটা বিষয় ছিল হুম, 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 তখন। হুম, হুম, তো ঢাকা আনার পর ওনারা হচ্ছে ৫ জনের বোর্ড হয়েছিল। হুম, হুম, যে ৫ জনের মধ্যে আমার যে নিউরো সায়েন্স এ যে ডক্টর দেখায় ডক্টর মাহফুজুর রহমান। হুম, হুম, আ এখন উনি হচ্ছে নিউরোলজি হাসপাতাল এই নিউরোলজি হ্যাঁ, ঢাকা ন্যাশনাল নিউরোলজি বা আগারগাঁও যেটা আছে হুম, আরকি। হুম, 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 তো ওইটা হচ্ছে সে উম ভালো একটা পোস্টে আছে হয়তো। হুম, তো সে ডক্টর আমাকে দেখে। আ তো ডাক্তার বলে যে অপারেশন করতে হবে। ইমার্জেন্সি অপারেশন করি। ইমার্জেন্সি অপারেশন করার পর প্রায় আমার ৮ ঘন্টা অপারেশন হয়। আমাকে হুম। সন্ধ্যা ৭টায় অপারেশন থিয়েটারে ঢোকায়। আর এদিকে রাত ৩টা থেকে ৪টার দিকে আমি দেখলাম একবার ঘড়ি যে ৭:৩০ বাজে। তখনই মানে আমাকে ওই মানে অজ্ঞান সেন্সলেস অজ্ঞান অ্যানেস্থেসিয়া দেয়। হ্যাঁ, হুম, হুম, হুম। দেওয়ার পরে আমি দেখতে, দেখতে ঘুমায় গেছি। আর এটা এদিকে খুবই হচ্ছে ক্রিটিক্যাল খুব ক্রুশিয়াল একটা হ্যাঁ, টাইম টু স্টপ হিম বাট তারপর আমি একটু সময় আপনার শিওর। কাছ থেকে চেয়ে নিচ্ছি। তো অপারেশন
অপারেশন করা হয়। আর এর মধ্যে হুম। আমার ২১ দিন পর বললাম যে আমি অসুস্থ হয়ে পড়ি। ২১ হুম, দিন পর থেকে আমার স্ত্রী আমার সাথে। আচ্ছা। সেও ঢাকায় চলে আসে আমার হুম, সাথে। ঢাকা আসার পরে অপারেশন হয়। তো মানে তখন হচ্ছে আপনাকে টেক কেয়ার এর জন্য আপনার ওয়াইফ চলে আসে। হ্যাঁ, এই কিন্তু যে একটা তখনও কিন্তু আপনি আপনার ওয়াইফকে তুলে নিয়ে আসেন নাই। আপনার হ্যাঁ, ওয়াইফ আপনার মায়ের বাসায় ছিল, বাট আপনি সাডেনলি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আসলে আপনার ওয়াইফ আপনার কাছে চলে আসে টু টেক কেয়ার অফ ইউ। হ্যাঁ, তারপর? আচ্ছা, তো তখন চলে আসে আমার কাছে। তো একটা কথা আছে না যে আল্লাহ যার যখন যেটা প্রয়োজন আল্লাহ তাকে তখন সেটা দিয়েই হেল্প করে বা তার সাথে অ্যাবসোলিউটলি। থাকে। এই কথাটা উনি খুব দারুণ বলেছে গুরু। উনি যখন আমাকে অফ এয়ারে গল্প বলছিল, উনি এই কথাটা বলেছিল যে আসলে উপরওয়ালা ভালো জানে যে যে এটা কাকে কখন কোথায় বলা পাঠানো লাগে। বলা না, এটা আমি মানি। আচ্ছা। এই জন্যই কথাটা আমি বললাম। কারণ আমার যখন অপারেশন হয় তখন খুবই অবস্থা খারাপ। আমার বাঁচা মরা নিয়ে এরকম একটা অবস্থা ছিল। হুম, হুম। তো তখন আর বিয়ের ২১ দিন পর আমি এভাবে অসুস্থ হয়ে পড়ি। কোনোভাবেই কাম্য ছিল না যে এরকম একটা ভালো সময়ে আমি অসুস্থ হয়ে পড়ি। এটা আপনার জন্য কাম্য তো ছিলই না বটে। কিন্তু আমি চিন্তা করছি যে আসলে আপনার নতুন ওয়াইফ, হ্যাঁ, যে সে নতুন বউ, মাত্র ২১ দিনের বউ, সে সুস্থ সবল একজন মানুষকে বিয়ে করেছে। জাস্ট ২১ দিন যেতে না যেতেই সে এরকম একটা ডেডলি সিচুয়েশন এ আছে। সে আসলে কি ফিল করছে? হুম, তারপর অপারেশন হয় ৮ ঘন্টা। অপারেশন শেষে আমাকে যখন বার করে তখন আমার অবস্থা বড্ড খারাপ ছিল। হুম, হুম, তো তারা খুবই চিন্তায় ছিল যে আমি বাঁচবো কিনা। ডক্টর ১ম এই বলে নিয়েছিল যে অবস্থা খুব একটা ভালো হবে না। হুম, হুম। তো অপারেশনটা না করলে হয়তো কি যে আমার পায়ের তোমার মাজা থেকে ২ পাই প্যারালাইজড হবে। প্যারালাইজড প্যারালাইজড হয়ে হয়ে যেত। যেত। হুম, কারণ ওইখানে তো আরেকটা প্রবলেম হচ্ছে যে টিউমার টিউমার। এই হ্যাঁ, স্পাইনে। হ্যাঁ। হুম, ওকে। তো সে বলে যে, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আছি। ভয় নাই।" হুম, হুম। আর তখন সে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে রানিং চলতেছিল। তার পড়াশোনা বেচারি চলতেছিল। বয়সও হ্যাঁ, খুব বেশি বয়সও না। বেশি না। হ্যাঁ, ডক্টর আমাকে তাই বলতেছিল যে, "তুমি করছোটা কি বেটা?" আরে বেটা তুমি করছো নাকি? কোর্সেসটা কি? হ্যাঁ, ডক্টর খুবই ভালো মানুষ। মানে হুম, তাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব, সারা হুম, জীবনেও ধন্যবাদ দিয়ে তাকে আমি শেষ করতে পারব না। হুম। কারণ সে আমাকে বাঁচায় রাখছে। এখন মানে আল্লাহ 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 বাঁচায় তাআলা রাখছে। বাঁচায় রাখছে, জারিয়া সে। কিন্তু তার ওসিলা। তার হুম, উছিলা বলতে তার কিছু একটা ছিল তার মধ্যে। হুম, হুম, আল্লাহর ভিড় তার মধ্যে আছে, অবশ্যই আছে। কারণ সে আমাকে বলছিল যে অপারেশন শেষ করার পর বলছিল যে, "ওই ছেলেকে টিউমার যতটুকু ছিল আমি অতটুকু তুলতে পারিনি। হুম, আর হুম। একটু আছে। যতটুকু আছে ওইটুকু যদি তুলতে যাই আমি, ওর লাইফে আর থাকবে না। ও ডেড হয়ে যাবে।" আচ্ছা, তো আচ্ছা। সে সে আমাকে ওইভাবে বলছিল যে, "আচ্ছা তুমি থাকো, এভাবে থাকো। কষ্ট করে হইলেও থাকো। সমস্যা নাই। তুলছি তো, অল্প একটু তুলছি তো। হুম, প্যারালাইজ হুম, তো পাওয়ার হচ্ছে না এখন।" হুম, 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 তো ঠিক আছে, ওইভাবে বলল। তো আমি অপারেশনের শেষে আমি আমার মানে বাথরুমে যাবো সে হুম, অবস্থা ছিল না আমার। মানে হুম, নিজে হাঁইটে বাথরুমে যাওয়ার মতো অবস্থা ছিল না। আর আমি আপনাকে বলি নেই, এই লাস্ট এই ২১ দিন থেকে শুরু করে মানে ২১ দিন থেকে শুরু করে বাদবাকি ৬ মাসের বেশি আমি ক্যাথেটার ছিল আমার। হুম, হুম, ক্যাথেটার পড়ানো ছিল। ক্যাথেড্রাল দেয়া ছিল। হ্যাঁ, হুম, আচ্ছা। তো এর মধ্যে তো আমি আর হুম, বউয়ের কাছে যাইতেও পারিনি। ৬ মাস টানা ছিল? হ্যাঁ, টানা হুম, ৬ মাস এটা ছিল। অনেক, অনেক পেইনফুল। কারণ হুম। আমি যেহেতু আমার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গেছিল। জাস্ট বেঁচে গেছি। বেঁচে আছেন এখন হ্যাঁ, জাস্ট বেঁচে গেছি তোদের ভালোবাসায়। ইনশাআল্লাহ। তো ক্যাথেড্রাল যদি একটু লং টাইম থাকে এটা সত্যি ইরিটেটিং, পেইনফুল, পেইনফুল। ভেরি পেইন ৬ পেইনফুল। মাস ওই জায়গাতে ক্যাথেড্রাল দেওয়া। সো স্বাভাবিকভাবে বইয়ের কাছে যাওয়ার তো খুলতাম কোনো সুযোগই নাই। এই ৮ দিন ১০ দিন পর খুলতাম। হুম, হুম, খোলা এবং আবার প্লেসমেন্টও তো অনেক নতুন পেইনফুল করে। বাপ। হুম, 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 এই কি করার, কিছু করার ছিল অসম্ভব না। পেইনফুল। হুম, 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 ওকে, তারপর? কিছু করার আমি ছিল না রিলেট আরকি। করতে পারছি যেহেতু আমি ট্রমাটার ভিতর দিয়ে গেছি তাই। হুম, হুম। তো ওকে। এর মধ্যে সে আমার সাথে ছিল। আমার কষ্টের সময়, সর্বোচ্চ কষ্টের সময় সে আমার সাথে, তোর বউ? আমার হুম, স্ত্রী হুম, হুম, মরিয়ম। হুম, তার নামটা উল্লেখ মরিয়মের সাথে তো করতেছি আমি একটা কারণ খুবই কম বয়সে বিয়ে হয়েছে। ওর সাথে কিন্তু যে প্রেমময় সম্পর্ক হ্যাঁ, যেমনটা শান্ত বলছিল, হুম। মাত্র ২০-২১ দিনের মাথায় ২১ এরকম দিনের সিচুয়েশন, মাথায় ৬ মাস স্বামীকে কাছে পায় না। মানে ওর জন্য কিন্তু অনেক ধৈর্য বেশি ছিল কষ্টে। তার। এক্সাক্টলি ইট ইজ। তারপর? তার খুবই ধৈর্য ছিল তারপর? জন্যে তো এই ৬ মাস ওইভাবে ক্যাথেটার ছিল আমার। উম থাকার পর আমি কোনমতে সুস্থ হই। হুম, 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 মানে কোনমতে আরকি। হুম, হুম, তো আমার ঢাকা থেকে আমি চলে যাই। ওই আপনার অপারেশন শেষ করে ১.৫ মাসের মতো এখানে ছিলাম আমি। হুম, মানে ডক্টরের কাছে আসা যাওয়া করা লাগতো আরকি। হুম, তো তারপর আমি পাবনাতে চলে যাই। হুম, পাবনাতে থাকি। আ
এর মধ্যে 6 মাস পর আমি কোনো মতো সুস্থ হই একটু। মানে ক্যাথেটারটা খুললেও সমস্যা হচ্ছিল। মানে হুম। ইউরিনটা আমার আটকে যাচ্ছিল হুম, বারবার। হুম, হুম, হুম। তো তারপরেও ডক্টরের মেডিসিন খাই। আর আমার যে সমস্যাটা হয়েছিল যে আমি হাঁটতে পারতাম না, এরকম অবস্থা হয়েছিল হুম, আমার। হুম, মানে আমার ওই যে রগটা আছে, এই স্পাইনটা আছে, ওই স্পাইন থেকে চাইছে মানে ওকে, তুলছিল ওকে। আপনার হুম, ইয়াটা। হুম, তো আমাকে ডক্টর বলছিল একটু হাঁটাহাঁটি বেশি করবেন। তো হুম, দৌড়াদৌড়ি করতাম খুব। তাও হইতো না, দৌড়াদৌড়ি করতে হুম, পারতাম না, একদমই করতে পারতাম না। তাকে ধরে আরকি চলতে হইতো আমার। আর সে না থাকলে হয়তো আমি মনে হয় অবস্থা বেশি খারাপ হয়ে যেত। কারণ সে ওই সময়টা ছিল জন্যে আজকে আমি এই জায়গায় বসে আছি আরকি। কারণ খুবই খারাপ সময় ছিল আমার। আমি বলে হয়তো বোঝাতে পারব না হুম, আপনাদের। হুম। আচ্ছা, তো তারপর আপনি মোটামুটি একটু সুস্থ হ্যাঁ, হলেন। সুস্থ হলাম। আপনি আবার ফেরত গেলেন ওখানে। তো আমার স্ত্রীকে আর আমি চাইলাম না যে ও আর ওর বাসায় চলে যাক। হুম, হুম, আমি আমার কাছে রেখে দেব। হুম, আর হুম, যদি উঠায় নিয়ে আসার কোনো চিন্তা হয়, বাবা আসুক, একটা ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করে একটা ব্যবস্থা করা যাবে। ওকে। সমস্যা নাই। হুম, হুম, তো সে আমার কাছে থাকে। তো হুম, তখন আমি চিন্তা করি যে না, এভাবে আর রুমে থাকা যাচ্ছে না, এভাবে ঘোরাঘুরি করা যাচ্ছে না। হুম, হুম, তো আমি তখন আমার একটা ফ্রেন্ড আছে, আমার পাবনাতে ৩ টা ফ্রেন্ড আছে। ওদের নাম না বললেই নয়। কারণ ওই সময় আমার স্ত্রী যেভাবে ছিল আমার সাথে উম তাদের অবদানও কম ছিল না। আচ্ছা। ওর নাম হচ্ছে মাহফুজ, আর আরিফ, আর আসাদ। হুম, এই হুম, ৩ জন আমার স্কুল লাইফের ফ্রেন্ড। হুম, হুম, তো আমার বাসা থেকে তো বাইর হইতে পারতাম না আমি। হুম, 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 তখন আমি ওদেরকে ফোন দিলে ওরা আমার ওষুধ, হুম, হুম, তারপরে ক্যাথেটারের যে ব্যাগ থাকে, হুম, 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 হুম। ক্যাথেটারের ব্যাগ, ওগুলো আমাকে এনে দিত। আইনের দিত। হ্যাঁ, হ্যাঁ। তারপর? তো তারপর আমি বলি যে আচ্ছা এভাবে তো হচ্ছে না, আমি কাজ করতে হবে। আর আমি তখন আউটসোর্সিং করতাম না, মানে কম্পিউটার নিয়ে বসতে ভালো লাগতো না। মানে বসে থাকতে হুম, থাকতে হুম, একদম হুম, পেইনফুল অবস্থা। ওইরকম কম্পিউটার সামনে বসতাম না হুম, আমি। হুম, তো এইজন্য আমার ফ্রেন্ডের ভরসা বা মাহফুজের একটা ইয়ে আছে পাবনাতে, এয়ার প্লাজারে হুম, 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 হুম। দোকান আছে। তো আমি ওখানে মানে বসি আরকি। মানে হুম, হুম, ঘোরাফেরা করে আর বসি। আর যতটুকু হয় হুম, নিজের বাইকের তেল তোলা আর নিজের ইয়ে করা হুম, হয়ে যায় আরকি। তো ডক্টর আমাকে বাইক চালাতে মানা করেছিল। তারপরেও আমি হুম, শুনতাম না আরকি, চালাইতাম। হুম, হুম, তারপর? বাইক তো ছেলে মানুষ তো আরকি। হুম, তো তখন ওখান থেকে কিছু টাকা পয়সা হয়তো চলার মতো হয়ে যেত। মান্থলি ১০-১২ হয়ে যেত। হুম, হুম, হুম। আর আমি তো, আমার ব্যাকগ্রাউন্ড তো কম্পিউটার। তো সেহেতু আমি মানে কম্পিউটার কাজগুলো একটু সবার থেকে একটু ভালো অন্যভাবে করতে পারতেন। পারতাম। হ্যাঁ। খুবই obvious। হ্যাঁ। মানে বউ বলতো না যে, "তুই আসি এখন বস।" আমি বলতাম, "যখন মন চায় তখনই বসবো না, আমি হুম, সমস্যা হুম, নেই।" একদিনে ২ ঘন্টা ৩ ঘন্টা বসলে ওর দোকানের হুম, অর্ধেক কাজ আমি কভার করে ফেলতে পারতাম। হুম, হুম, হুম। তারপর? তো শেষ করার পর ওই ৬ মাস ওইভাবে যায়। মানে ২১ শেষ হয়ে ২২ শুরু হয়। হুম, তো তখন দেখলাম যে না, আমার এইভাবে ওর দোকানে বসে কাজ করা পছন্দ হচ্ছে না। তো আমি, আমার ১ম থেকেই একটা ভিতর থেকে এরকম আসতো যে না, আমি একটা নিজের একটা আইটি থাকবে, আমার আইটি ফার্ম থাকবে। হুম, হুম, তো পাবনাতে আমি একটা ভালো জায়গা দেখে, আপনি চিনতে পারবেন গুরু, পাঁচমাথা মোড়, ৫ মাথা। বই লাইব্রেরি পাঁচমাথা মোড়। হুম, হুম। ওখানে আমি ৩ তলায় একটা ফুল একটা ফ্ল্যাট নেই, ওকে। ভাড়া নেই। ওখানে আমি একটা আইটি ফার্ম স্টার্ট করি। হুম, হুম, তো আইটি ফার্মটি স্টার্ট করার পর ওখানে ভালো টাকা ইনভেস্ট করেছিলাম আমি, প্রায় ৫,০০,০০০ টাকার মতো। হুম, ইনভেস্ট করার পর মানে ভালো একটা অফিস করেছিলাম। সুন্দর ডেকোরেশন দিয়ে খুবই ভালো। আমার পিসি-টিসি অনেক হুম, সুন্দর, ভালো হুম, উন্নত মানের পিসি ছিল। তো হুম, সেখানে ভালোই। আর যেদিন উদ্বোধন করি সেদিন আমার স্ত্রী, আমার আম্মা, আমার ছোট বোন, তো ওদেরকে নিয়ে যাই আমি ওপেন করাইছিলাম। আমার আম্মাকে দিয়ে আমি আইটিটা আমার স্টার্ট করাইছিলাম। হুম, হুম, তো আমার স্ত্রী সেদিন গেছিল। হ্যাঁ, মানে লাইফের ভালো একটা মোমেন্টে তারা ছাড়া আর কেউ ছিল না। হুম, যাচ্ছিলাম না যে অন্য কাউকে দিয়ে আমি হুম, উদ্বোধন করাই। তো হুম, হুম। আম্মাকে দিয়ে উদ্বোধন করাইছিলাম। তো ভালোই চলতেছিল। আমিও হচ্ছে আমার পাবনার এই কিছু ছোট ভাই আছে। তাদেরকে দিয়ে স্টার্ট হ্যাঁ, করেছেন। হ্যাঁ, পাবনা তারপর? পলিটেকনিকের ছেলেপেলে ছিল, পাবনা টেকনিক্যাল স্কুলের ছেলেপেলে ছিল। তাদেরকে দিয়ে আমি কাজগুলা করাচ্ছিলাম। আমার কাজগুলো ভালোই চলতেছিল। আইটি ফার্ম স্টার্ট করেছিলাম। আর জেলা শহরগুলাতে ওইভাবে কাজ পাওয়া যায় না আরকি। Sure. তো আমি চাচ্ছিলাম যে ঢাকার থেকে কিছু কাজ নেই, বা দেশের বাইরের কিছু হুম, হুম, কাজগুলো করতেছিলাম। আমি দেশের বাইরে কিছু কাজ করতেছিলাম। আর আমার ছোট ভাইগুলা দিয়ে এই লোগো ডিজাইন হুম, হুম, এগুলা ইয়ার হুম, হুম, ডিজাইন হুম, টিজাইন দিয়ে হুম, হুম, চালাচ্ছিলাম। আর ট্রেনিং সেন্টার খুলছিলাম আরকি। তো খুব ভালো করে চলতেছিল আমাদের সংসার। আর আমার আইটিও ভালো চলতেছে। আর নিজের কাছেও ভালো লাগতেছিল যে না, আসলে আমি একটা আইটির মালিক। হুম, 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 নিজের কাছে এক ব্যবসায়ী মনে হুম, হচ্ছিল। তো খুব ভালো সময় যাচ্ছিল। এর মধ্যেই ভালো একটা সংবাদ আসলো।
যে 2022-এর জুন মাসে, হুম। জুলাই মাসে আমার স্ত্রী কনসেপ্ট করলো। মাশাআল্লাহ। তো আর আমরা বেবি নেওয়ার চেষ্টা করছিলাম, কারণ বলছি তো আমি 6 মান্থ আমার ক্যাথেটার ছিল। ক্যাথেটার ছিল। হ্যাঁ, এই জন্য সবাই একটু টেনশনে ছিল যে কি হয় না আর কি। আর আমার তো স্পাইনের সমস্যা, কারণ এখান থেকে পুরাটাই হুম, হুম, হুম। সমস্যা। তো এই জন্য সবাই চিন্তায় ছিল যে আসলে কি হলো। হুম, আর হুম, হুম। বিয়ের 21 দিন পর, আর ওর বাসা ছিল হচ্ছে আপনার গ্রামে, তো এই জন্য আর কি গ্রামের মানুষরা আমার হুম, হুম, শাশুড়িকে অনেক কথাই বলতেছিল। আমার শাশুড়িও খুব প্রেশার দিচ্ছিল যে আসলে বেবি টেবি নিয়ে নাও হুম, আর কি। হুম, মানে হুম, খুবই সমস্যা হলে তারা অন্যভাবে চিন্তা করবে আর কি। হুম, হুম। এরকম একটা পরিবেশ চলে গেছিল আর কি। তো আমরা সেভাবে প্রস্তুতি নিয়েছিলাম। বেবি আমাদের মরিয়ম কনসেপ্ট করে। তারপর ওইভাবে আস্তে আস্তে হুম। আমরা চলতেছিলাম। এর মধ্যে এই ওর পরীক্ষা শুরু হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয়। 22 সালে যে ইন্টার পরীক্ষা শুরু হয়। তো পরীক্ষা শুরু হওয়ার পরে ওকে আমি নিয়ে যাইতাম। ওকে আমি রেগুলার, আমার বাইক ছিল, খুব ভালো বাইক, আমি খুব ভালো বাইক চালাইতাম। কারণ আপনাকে বলছি তো আমার ফ্যামিলি সবাই দেশের বাইরে থাকে। তো সেই দিক দিয়ে আর্থিক অবস্থা আল্লাহর রহমতে আমাদের ভালো ছিল। আর এখনো ভালো। তো সে তখন হচ্ছে সে কনসেপ্ট করার পর তাকে আমি তার পরীক্ষাটা খুবই সেনসিটিভ, মানে আমাদের এর মধ্যে একটা বাচ্চা হয়েছিল, তো সেটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, 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 আচ্ছা। তো সেই জন্য আর কি, আর ওকে আমি ওইভাবেই করতেছিলাম না যে কোনো প্রেশার জন্য না পড়ে। হুম, পড়াশোনা যা হয় হোক, সমস্যা নাই, হুম, হুম। ওইটা ম্যানেজ করে নিবো আমি। কিন্তু তুমি বাচ্চাটাকে কোনোভাবেই যেন কিছু না হয় আর কি। তো বাচ্চাটা আমি ওকে নিয়ে করি, ওই পরীক্ষা শেষ করাই। পরীক্ষা শেষ করানোর পরে পরীক্ষা যখন চলছে তখন হ্যাঁ, কয় মাস ছিল? 3 মাস 3 মাস। আচ্ছা, এরকম খুবই ছিল। সেনসিটিভ হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ, পিরিয়ড। হ্যাঁ। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে এই সময়টা খুবই একটা সেনসিটিভ একটা বিষয় ছিল। হুম, হুম। তো ওইভাবে আমি নিজে মেনটেন করতাম ওকে। আমি অফিস বাদ দিয়ে ওকে আমি নিয়ে চলাচল করতাম সবসময়, যে ওর কোনো সমস্যা যেন না হয়। আর ওর হুম, হুম। বাসা যেহেতু গ্রামে, ওর বাসাটা একটু বেশি গ্রামে ছিল, মানে রোড দিয়ে যাতায়াতের জন্য হুম। খুবই অবস্থা খারাপ। তো আমি চাচ্ছিলাম না যে ও ওদের বাসায় থাকে পরীক্ষা দিক। হুম, হুম। তারপরেও সে বলতেছিল যে না, আমি বাসা থেকে পরীক্ষা দেই, কারণ শ্বশুর বাড়ি সবাই থাকলে একটু কাজকর্ম করেই খাইতে হয় আর কি। হুম, হুম, হুম। বুঝতে কারণ পেরেছি। হ্যাঁ, আমার ফ্যামিলিতে কেউ ছিল না, যেমন আমার ছোট বোন আর আমার ওকে। আম্মা হুম, আর হুম, আমার মরিয়ম। হুম। তো শেষ করা ওই আপনার ইন্টারভিউ শেষ হয়। শেষ হওয়ার পরে ও বলে যে ঠিক আছে চলো বাসায় যাই। এই শেষ করার বাসায় নিয়ে আসি। এর মধ্যে খুব ভালোই চলতেছে আমার আইটি ফার্ম। চলতেছে। আর চলতে এদিকে ৮ মাস শেষ হওয়ার পরে, ৮ মাস শেষ, ৯ মাস পূর্বে মরিয়মের। হ্যাঁ, হুম, বাবু হওয়ার। আর এর মধ্যে আমার ছোট বোন আর কনসেপ্ট করছে। হুম, এই যে হুম, ঢাকায় যে থাকে, হুম, ও কনসেপ্ট করছে। তো এর টুইন বেবি হবে হুম, হুম, আমার একটা। এর মধ্যে বাবা দেশে চলে আসে। হুম, হুম। আমার বাবা দেশে আসে। বাবা দেশে আসার পর উম দেশে আসার ওই ৯ মাস, বাবা ৪ মাসের ছুটি নিয়ে আসে। তো ৯ মাস শেষ হওয়ার পরে এই ১০ মাসে যখন পড়বে, তখন ওর হাই প্রেশার ধরা পড়ে। মানে ডক্টরের কাছে কন্টিনিউ তো যাতায়াত করতামই। মরিয়মের। হ্যাঁ, হুম, হুম। ওকে, মরিয়মের প্রসঙ্গ শুধু বলো একবার। হ্যাঁ, মরিয়ম প্রসঙ্গ শুধুই চলতেছে। মরিয়মের প্রসঙ্গ। তো মরিয়মের অন্য সাপ্লিমেন্টারি কোনো আলোচনা দরকার নেই, ওকে। শুধু মরিয়মের কথা বলো। তো মরিয়ম এই হাই প্রেশার হয় ওর। আমার মরিয়মের দিকে ফোকাস অনেকটা এই কারণে যে খুব অল্প বয়সী একটা মেয়ে, অসম্ভব রকমের অল্প বয়সী। ডাক্তার কি খুবই বলছিল ভালো তোমাকে? মানুষ। কি করছিস বেটা? কি বলছিস বেটা, একটু একে বিয়ে হুম, হুম, করছিস? হুম। এবং এই মেয়েটি এত বয়সে এত বেশি পরিণত, যে পরিমাণ তোমাকে স্নেহ করেছে, আপু, সেবা আপনাকে আমি করেছে, বলে যত্ন বোঝাতে পারবো করেছে, না। এবং সেই মেয়েটির সমস্যা প্রবলেমের সময় অন্য কারো গল্প আমি শুনতে চাচ্ছি না। প্রেশার ধরা পড়লো ৯ মাস পর, তাই দেন হুম, শেষ করো। ৯ মাস বলতে ৮ মাস থেকে প্রেশারটা খুব বেশি ওকে, আপ আর ওকে। ডাউন করতেছিল। হুম, হুম, হুম। তো প্রেশারটা হাই প্রেশার ছিল। আর আমি যখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম, তখন আমাকে, মানে আমাদের বাসা হচ্ছে আপনার অনন্ত বাজার পার হয়ে হাজিরহাট, চিনেন তো আপনি? হাজিরহাট। হ্যাঁ। তো আমার হাজিরহাট থেকে আপনার অনন্ত আসতে আপনার পাবনা সদর গোরস্থান পার করতে হয়। হুম। তো পাবনা সদর গোরস্থান যখন ও দেখতো, তখনও বলতো যে আমি যদি মারা যাই কখনো, তুমি আমাকে এই গোরস্থানে কবর দিও, কারণ আমাদের ওইখানে তুমি দিও না, কারণ তুমি এখানে দিও, অন্তত তুমি বাইর হইলে তুমি আমাকে অন্তত দেখে যাইতে পারবা। এভাবে বলতো আমাকে। যাতে ওর বাড়ি গ্রামে, ওখানে গেলে তো হ্যাঁ, আমি তুমি তো আর ওখানে যাবো যাইতে না আর। পারবে না। আমি যাইতে পারবো না আর।
তো আমাকে বলছিল যে এখানে তুমি যাও। আমি বলতাম দূর, কি বলে এগুলা, সবাই এত প্রেশার কিসের, সবাই তো সার্জারি টার্জারি করে, আমরা করে নিবো না। আর ও খুবই সাহসী, বলতে খুবই সাহসী ছিল, মানে আমাকে কোনো সময় প্রেশার দিত না যে, কারণ আমার তখন ওইভাবে জব নেই, আর আমার আইটি খুব একটা হুম, ভালো চলতেছে, বলতে চলতেছে, মানে আমার চলে যাচ্ছে, হুম, হুম, তার মধ্যে আমার মধ্যে দিয়ে মোটামুটি আমি ইয়া হুম, করতাম। হুম, তো এতটাও যে প্রেশার, মানে এতটাও যে হইতো না যে মোটামুটি আমি প্রপারলি দিয়ে দিতে পারতাম, হুম, হুম, কারণ আমার বাইক মেনটেন্স আছে, আমার নিজের চলা আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমি তাদের সাথে সময় একটু বেশিই দিতাম। হুম, মানে হুম, বিষয়টা একদমই আজ অভ্যাস ছিল আমার, ফ্রেন্ড সার্কেল একটু বেশি সময় দিতাম আমি ফ্রেন্ড সার্কেলে। আচ্ছা, তারপর? তো তারপর প্রেশার, ডক্টর বলে যে একটু প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু কোনোভাবে প্রেশার নিয়ন্ত্রণ করতে পারতাম না। কারণ ওষুধ তো মেডিসিন তো সবসময় দিতাম, তারপরেও কমতো না। কারণ আমি বাইরে থাকতাম, রাতে আমি বাসায়, আমার একটা বাজে অভ্যাস ছিল যে আমি রাত 2টা 3টার দিকে বাসায় ঢুকতাম, হুম, আর ও এই টাইমটুকু আমার জন্য জায়গা থাকতো। ইসে! এই জন্য কোনোভাবেই আমি ওর প্রেশার নামানো প্রেশারটা যাচ্ছিল না। ডাউন করতে হুম, হুম, পারতেছিলাম না। তো আমিও ওইভাবে মানে কেয়ার করি না, ফার্স্ট টাইম বেবি, আর আমাদের ফ্যামিলিতে আমার আম্মারও নর্মাল বাসায় ওইভাবে বেবিও নাই। আর আর আমার ফ্যামিলি আমার স্ত্রীকে এই পর্যন্ত, মানে সে থাকা পর্যন্ত এলাকার কেউই এই পর্যন্ত দেখতে পায় নাই, হুম, হুম, কেউ কারো বলার ক্ষমতা নাই যে আনিসের ওয়াইফকে আমি দেখছি, হুম, হুম, কারণ সে এতই পর্দাশীল ছিল। সে কখনোই আমার বাসা থেকে বাইর হতো না, আমার বাসাতে বাউন্ডারি দেওয়া, মানে হুম, হুম, একটা হুম, এরিয়ার মধ্যে আছে। তো মানে সেই হ্যাঁ, গণ্ডি থেকে সে বেরোতো না। বের হুম, হতো না। তারপর? কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হলে সে আমাকে বলতো, আমি তাকে নিয়ে যেতাম। হুম, হুম, সে আমাকে ছাড়া অন্য কোনো সময় বাইর হতো না। সে আচ্ছা, তার ভাইদের সাথেও বাইর হতো না। হুম, হুম, আনিস আছে, আনিসের সাথে যাবো। হুম, হুম, তো ওই প্রেশার কমাতে পারি না। এর মধ্যে বাবা চলে আসলো দেশে। আহ, আমার এর মধ্যে আবার আমি আইসিডি ডিভিশন থেকে, সরকারি যে আইসিডি ডিভিশন আছে, ওখান থেকে আমি একটা প্রজেক্ট পাই। হুম, হুম, প্রজেক্ট পাই ঈশ্বরদীতে। হুম, হুম, ঈশ্বরদীতে আমি একটা ভালো একটা প্রজেক্ট পাই, হুম, হুম। হাতে পাই। আমার আইটি যেহেতু কাজ, আমি আইসিডি ডিভিশন একটা প্রজেক্ট পাই, এর মধ্যে 9 মাস শেষ হয়ে 10 মাসের দিকে চলে গেছে আর কি। 10 আপনি মাস, চলে গেছেন? না 10 মাস হয়ে আচ্ছা, গেছে টাইমটা ঘুরে। 10 মাসের হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, ওকে। তো তারপর? বাচ্চা এখনই মানে বাবু হ্যাঁ, হবে আর হ্যাঁ, কি, হ্যাঁ। বাবুর গ্রোথ ভালো, সবকিছু হুম, ভালো। হুম, তো এই আমি ইয়ার প্রজেক্টের কাজে আমি ঈশ্বরদী থাকতাম, মানে থাকতাম বলতে সারাদিন ঈশ্বরদী থাকতাম আমি। তো আমি সকালে 6টার দিকে বের হয়ে যেতাম বাইক নিয়ে, হুম, আর আসতাম সন্ধ্যা 7টা 8টার পরে। হুম, হুম, আর হুম, আসার পরে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিতে দিতে আমার বাসায় ঢুকতে ঢুকতে আবার 12টা 12:30 একটা হুম, বেজে হুম। যেত। আচ্ছা, ওকে। তারপর? তারপর আমি বাসায় আসলাম, ওই প্রজেক্টের কাজগুলো করতেছি ভালো করে। তো এর মধ্যে আব্বু ওকে নিয়ে আবার ডক্টরের কাছে গেছিল। হুম, তো ডাক্তার বলছে যে অবস্থা ভালো না, আপনি এই ইয়া করেন, ডেলিভারি করে ফেলেন। ডেলিভারি করার 7 দিন পর করান। তো এই 7 দিন পরে করান, কিন্তু বাবু অবস্থা ভালো হবে না, কারণ প্রেশারের জন্য বাবুর কোনো সমস্যা হয়েছে, কোনো একটা সমস্যার কারণে বাবুকে এনআইসিউ তে প্রয়োজন হইতে পারে। হুম, 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 তো আমরা ওইভাবে কেয়ার করতাম না, আমি কেয়ার করি নাই যে আসলে এনআইসিউ কি আমি সেটাও জানি না, হুম, আইসিইউ কি সেটাও আমি জানি হুম, না। হুম, তারপর? তো এই বললো যে ঠিক আছে, এই এনআইসিউ প্রয়োজন হতে পারে। হুম, তো আমি তার পরের দিন বাসায় আসলাম। বাসায় আসার পরে এটা হচ্ছে আপনার জুন মাসে, ওকে, নো ইস্যু, টাইমিং আচ্ছা। বিষয় না, বলো। হুম, তো শেষ করা ইয়ার পর আমি যে ঈশ্বরদী থেকে আসলাম, আব্বু বললো যে এই অবস্থা। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। ও তো আমাকে খুব সাহস দিচ্ছে, না কিছু হবে না, হুম, হুম, আমি নর্মালি পারবো, সমস্যা নাই। হুম, হুম, আর ও বললো যে ঠিক আছে, আমি পারবো। তো আমি ওর সাহস পাচ্ছি, ও হুম, আমাকে যেভাবে সাহস দিচ্ছে আর কি। হুম, 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 তো এর মধ্যে 3 দিন যাওয়ার পর শুক্রবার শেষ হয়ে শনিবার পড়বে। আর হুম। আমার প্রজেক্টটা ছিল আপনার একদমই খুবই শর্ট টাইমের এনিওয়ে, প্রজেক্ট। আচ্ছা, আলোচনা না হ্যাঁ, যায়। বুঝতে তো পেরেছি। সেজন্য আমি প্রজেক্টের কাজগুলো আমি রাতে করতাম, বাসা আচ্ছা, আসার পর রাতে ঠিক করতাম। আছে, ঠিক আছে। হুম, তো সেদিন ছিল শুক্রবার, অফ ডে ছিল। শুক্রবার আমি ঘোরাফেরা করে রাত 1টার দিকে বাসায় আসি। হুম, আর এর মধ্যে আমার ছোট বোন বাসায় গেছিল। তো আর বাসায় চলে আসে, সাথে আব্বু আম্মা দুইজনে চলে আসে, কারণ ওর হচ্ছে অনেক সমস্যা ছিল, মনে খুবই টেনশনে ছিলাম যে ও বাঁচবে কিনা মরবে। বুঝতে পেরেছি। মানে আপনারা পিএমডিডি আসলে তো, আপনার ওয়াইফকে নিয়ে এতটা টেনশন করেননি যতটা হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, বোনকে নিয়ে করেছেন। বোনকে নিয়ে হ্যাঁ, ওকে, করেছি। তারপর? এই গল্পে তারপর? আসো, মরিমের গল্পে। হ্যাঁ, তারপর এই বাবা চলে আসে, হুম, বাবা আম্মা, আব্বা আম্মা এখানে চলে আসে, আর ঢাকায় চলে আসে। আর আমি ওকে নিয়ে থাকি, হুম, মানে ওর আম্মাকে নিয়ে আসি, মানে আমার শাশুড়িকে নিয়ে আসি। আমার শাশুড়ি, আমার আব্বা আম্মা যখন হচ্ছে শুক্রবারের দিন,
চলে আসে। আর আমিও আমিও ওই সেদিন আর যাইনি, ওই ইয়েতে প্রজেক্টে যাইনি। উম শুক্রবারের দিন আমার শাশুড়ি চলে যায়। হুম। তখন আপনি আর আপনার হ্যাঁ, ওয়াইফ একা। হ্যাঁ। হ্যাঁ, তারপর শুক্রবার কি চলে করলেন? যায়, বাবাও চলে আসে সেদিন হুম, আবার হুম, বিকালে। হুম, তো বাবা চলে আসছে যেহেতু, সে তার বাসায় আমার প্রয়োজন নাই। আমি বাসাতে বন্দি থাকতে পছন্দ হয় না। আমি বাইর হয়ে গেছি বাইক নিয়ে। হুম, তো বন্ধুদের সাথে আড্ডা মাইরে রাত ১টা আনিস, বাজে। তুমি ঘটনায় আসো, আমি হুম, তোমাকে হুম, বুঝে গেছি। ঘটনায় যাচ্ছি। হুম, হুম, তুমি স্টোরিটা বলো, তোমার ঘটনা আমি বুঝে গেছি। হুম, তারপর বাসায় আসলাম। ও বলল যে দেখলাম খুবই সুন্দর করে শাড়ি পরছে সেদিন। শাড়ি পরার পর আমাকে, মানে আমি, আর আমার বাসায় ঢুকলেই আপনার, মানে ও গেট খুলে দিয়ে একটা সুন্দর করে হাসি দিত। আর আমি যখন বাসায় ঢুকতাম, ও ছাড়া অন্য কেউ গেট খুলে দিলে আমার পছন্দ হতো না। হুম, তো ও সেটা বুঝতো জন্য আমার গেট ওকেই খুলে দিত। আমি হুম, বললাম তো রাত হুম, জেগে থাকো। তো ওই ঢুকলো, আমি ঢুকবো তখন গেট খুলে দিলাম। আমি বললাম যে সুন্দর লাগতেছে, খুব সুন্দর একটা হাসি দিল। তো হাসি দেওয়ার পর আমি বাসায় ঢুকলাম। আর আমার প্রজেক্টের কাজের জন্য আমি ল্যাপটপ নিয়ে বসছি। আর আমি বললাম যে কি খাবার আছে। তো বললো যে খাবার দুপুরে আম্মারা আসছে, মাংস নিয়ে আসছে, ওগুলা খাওয়া শেষ করে দিয়েছি, আমি আর খাই নাই, আর আমি খাবো না এখন। ও বললো আমাকে যে ঠিক আছে খাবা না, তাই বাসায় কি আছে আমি কিছু খাই। তো ও বললো যে বাসায় তেমন কিছু নাই, শুধু ভাত আছে। হুম, আমি বললাম যে তাহলে আর, আমরা তো একদম এই ইয়াতে থাকি না, শহরে থাকি না। বললাম যে আচ্ছা তাহলে ভাত পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় আনো। হুম, তো সে ওইভাবে কাজ করলো। সে এনে আমাকে খাওয়াই দিচ্ছে, আমি কম্পিউটারে কাজ করতেছি। হুম, হুম, আমি টেবিলে বসছি, ও আমার পাশে বসে আমাকে খাওয়াই দিল। আমি কম্পিউটারে আমার প্রজেক্টের কাজটা শেষ করলাম। শেষ করার পরে আপনার রাত ২টার দিকে, ২টা থেকে ২:৩০ দিকে ওর হঠাৎ করে পেন শুরু হইলো। মানে ৩ দিনও যায়নি। মানে হুম, আব্বুর দেখাচ্ছে তার ৩ দিন, ওকে। প্রায় হুম, ৭ দিনও যায়নি। হুম, 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 তারপর ওর ব্যথা শুরু হলো। ভাবলাম যে হয়তোবা ওর ইয়ের ব্যথা হচ্ছে, হুম, হুম, বেবি হবে এই হুম, ধরনের ব্যথা। হুম, আর ডক্টর ডেটও দিছে আর ৭ দিন সর্বোচ্চ। হুম, তারপর? এরকম প্লাস মাইনাস তো হতেই পারে। হুম, তো ওইভাবে আমি চিন্তা করলাম যে না ঠিক আছে তাহলে হবে। হুম, তো আম্মাকে বললাম। আম্মা বলল যে আচ্ছা দেখি। রাত ২:৩০ বাজে, এই সময় তো আর গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, আর বাইকে তো এভাবে নিয়ে যাওয়া যায় না। হুম, তো ওর ব্যথা শুরু হয়েছে, খুবই মারাত্মক ব্যথা উঠছে ওর। ও মিনিটের মধ্যে কন্ট্রোল করতে পারতেছে না, তাও ও নিজে কন্ট্রোল করতেছে। হুম, তো কন্ট্রোল করতে করতে ফজর আজান শেষ হলো। এর মধ্যে আমিও জাগে, আমি ভাবতেছি আবার প্রজেক্টে যাওয়া লাগবে আমার। মানে কাজ নিয়ে হুম, খুবই আমি চিন্তিত। হুম, আপনার প্রজেক্ট বাদ, হ্যাঁ, তারপর? তো হুম, ওই হুম, ও ও বলল যে আমার আর ভালো লাগতেছে না, আমি একটু হসপিটাল নিয়ে যাও আমাকে। হুম, তো ফজরের নামাজ শেষ করার পরেই ওকে হসপিটাল নিয়ে গেলাম। হুম, হসপিটাল নিয়ে যাওয়ার পর যে ডক্টরকে আমি দেখাচ্ছিলাম, ওই ডক্টরের সাথে কন্ট্যাক্ট করি। ডক্টর বলে যে আচ্ছা ওর হচ্ছে বাবু হওয়ার ব্যথা ওঠেনি, ওর হচ্ছে গ্যাসের জন্য, ওই যে ও দুপুরে হুম, মাংস খাইছে হুম, আর রাতে আমার সাথে ওই যে পেঁয়াজ মরিচ খাইছে, এই জন্য আর কি ওর গ্যাসের একটু ডিস্টার্ব হয়েছে। তো ও আমাকে তখন বলতেছে যে, আমাকে বলতেছে জানিস, উম, পারবো না মনে হয় আমি আর। তো ঠিক আছে, আমি বললাম যে কি বলে এত ভয় কিসের, আমি তো আছি, কোনো সমস্যা দেখলে সাথে সাথে সিজারে চলে যাবো। হুম, ওকে আমি সাহস দিচ্ছি এভাবে, কিন্তু ও কোনো সময় সিজারের সাপোর্টে, সিজারে দিতে থাকতো না, চাইতো না। পরে? তারপরে হঠাৎ করে ওই ডাক্তার দেখাই, ডাক্তার করলে যে আচ্ছা আমার কাছে নিয়ে আসেন। শনিবার সেই দিন বলে যে, ডাক্তার বলে যে ঠিক আছে আমার কাছে নিয়ে আসেন। তোর কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, চেম্বারে নিয়ে গেছি। চেম্বারে নিয়ে যাওয়ার পরে আপনার ওই ডক্টর দেখে, ডক্টর বলে যে ঠিক আছে আজকে রাতে সিজার করব। হুম, ও প্রথমে ঢুকছিল, ও আর ওর আম্মা আর আমার আম্মা ঢুকছিল। ৩ জন বাইরে আসে। তারপর আমি বলি, আমাকে বলে যে তুমি যাও, এর কথা কের কথা মানবো না আমি। ওকে। হুম, মরিয়ম বলে, হুম, আমাকে বলে তুমি যাও, তুমি দেখো ডাক্তার সাথে কথা বলো। ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে বলে বললো যে, ডাক্তার বললো যে আজকে সিজার করবো, বাবুর এনআইসিউ প্রয়োজন হতে পারে, বাবুকে আপনি ইয়েতে নিয়ে যান, রাজশাহীতে নিয়ে যান, হুম, হুম, পাবনাতে হুম, এনআইসিউ নেই। হুম, হুম। তো আমি বললাম যে ঠিক আছে করব। তারপরে রাত 12টায়? না, ওই দিন দিন? 12টা, দিন 12টায়, দিন হ্যাঁ, 12টা হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। চলতেছে, আর রাত হুম, 12টা থেকে তো ওর অসুস্থতা শুরু হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, ঠিক আছে, তারপর? ডাক্তার শেষ করে ডাক্তারের সাথে কথা বলে আসার পরে আমি শুধু ওর গায়ের উপরে হাত রাখছি। হাত রাখার পর আমার দিকে তাকানোর পরেই খিঁচুনি উঠে যায় ওর। হুম, 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 এক্লেমশিয়া বলে না, হুম, 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 হুম। এক্লেমশিয়া, ওর খিঁচুনি উঠে যায় শরীরে। হুম, হুম, মানে মৃত্যুর যন্ত্রণা যে কি তখন ও ফিল করতে পারছে, আর আমি ওর ফেস দেখে বুঝতে পারছি, আমার জানে আর পানি ছিল না তখন। তো কি বলবো, আর একদম অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। ওই মধ্যে আমি কোনোভাবে
মানে আমরা সবাই মিলে ঠেকা রাখতে পারছি না, ওর শরীরে এত শক্তি চলে আসছে, ওই পেটে বাচ্চা নিয়েই ওর মুখটু ঘাটটার বেগা টাকা হয়ে একদম অবস্থা খারাপ। ডক্টর চেঁচামেচি কান্নাকাটি শুরু করে দিছে। আমরা তখন তখন ওকে এই ডক্টর কাছে নিয়ে যাওয়ার মতো ওর গাল দিয়ে ফেনা টেনা উঠে গেল, অবস্থা খারাপ। হুম। তারপরে ওকে ইমার্জেন্সি ভাবে বলে যে এখন নিয়ে যান, এই সদরে নিয়ে যান। তো আমরা ওই সদরে নিয়ে যাচ্ছিলাম, তখন মানে গাড়িতে নিয়ে যাচ্ছি, অবস্থা বড্ড খারাপ। আপনি গুরু চিনবেন আব্দুল হামিদ রোডে যে ভিড়টা হয়, ওই ভিড়ের মধ্যে তখন হচ্ছে প্রচন্ড রোদ পড়তেছে, দুপুরবেলা 11টা থেকে 12টা বাজে। ওই রোদের মধ্যে আমি খালি পায়ে শুধু ওর অটোর মধ্যে ওর আম্মা, ওর বড় ভাই আর আমার আম্মা। আর মরিয়ম তো অবস্থা খারাপ, ওর খিঁচুনি উঠে গেছে। আমি পুরা রোড ক্লিয়ার করতে করতে যাচ্ছিলাম, শুধু আমার পায়ে রোডের যে গরম ছিল, রোড যে অবস্থা পিচ ছিল, পিচ গুলো আমার পায়ে লেগে গেছে, মানে পা পুরো ফুসকা পড়ে গেছে একদম। আচ্ছা, তারপর আপনারা গেলেন হাসপাতালে? হাসপাতাল পর্যন্ত গেলাম, যাওয়ার পর ওকে নামানোর পর আবার ওর খিঁচুনি উঠলো আবার। তো হাসপাতালে রাখার পরে জেলা শহরের সদর, ওখানে ওরা বললো যে প্রেশার কমে যাবে। ওরা মেডিসিন দিচ্ছে প্রেশার কমানোর, কিন্তু প্রেশার কমে না, প্রেশার উঠে গেছে 180/230, যেখানে নর্মাল 120/80, সেখানে প্রেশার উঠে গেছে 230/180। তারপর ওর কোনো সেন্স নাই, ও শুধু আমাকে বললো আনিস ব্যথা করতেছে আমার এই জায়গা, মানে ওর পেটে খুব ব্যথা করতেছে। তো বিকাল দুপুর 12টা থেকে শুরু করে একদম বিকাল 4টা পর্যন্ত এই অবস্থা। খিঁচুনি উঠতেছে একবার, আবার ভালো থাকতেছে বলতে খিঁচুনি উঠতেছে না, দেখতে তো তখন ভালো লাগতেছে। আর যখন খিঁচুনি ওঠে, মানে মিল্কি বিরাম দেখছেন আপনি, মিল্কি বিরাম যেমন খিঁচুনি ওঠে আর এক্লিমশিয়ার খিঁচুনি একই, অনেকটাই এক। তারপর তার বাচ্চা পেটে ওই অবস্থা দেখতে পারতেছিলাম না আমি কান্না করতেছিলাম, খুবই কান্না করতেছিলাম আমি, মানে আমার সবকিছু, মানে আমার জীবনের লাইফের পার্টিও ছিল, কারণ ও আমার বিপদে গুরু। আমি এত ডিটেল কেন যাচ্ছি না, কারণ এটা আমাদের মধ্যে একটা অনেক রকমের কমপ্লেক্সিটি তৈরি করে ফেলেছে, মানে আপনি একদম ট্রমাটাইজড হয়ে যাচ্ছে আমরা। তো গুরু ওই অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তারপর বাবুর মাথা বাইর হয়ে আসতেছিল, মানে প্রেসারে, ওই যে খিঁচুনি উঠতেছিল বারবার, ওই খিঁচুনির প্রেসারে বাবুর মাথা বাইর হয়ে আসছিল। তো ওর টাচিরা দেখতেছিল, আমার চাচিরা দেখতেছিল, মেয়েরাই তো বললো যে মাথা বাইর হয়ে আসতেছে, তো নার্স ডাক হলো, নার্স তো আসেই না, পাশে যদি শুধু বাবুটাকে বাইর করে আনে তাই কিন্তু আমার আর প্রেসারটা থাকে না, ওর কিন্তু প্রেসারটা থাকে না। তো ওই প্রেসারের অবস্থা, ওই কষ্টের অবস্থায় মানে কোনোভাবেই ব্যালেন্স করতে পারতেছিলাম না, খুবই কষ্ট করে ভাবলাম যে না রাজশাহী নিয়ে যাই, মরে যাবে, রোডের মধ্যেই মরুক, থাকার চাই রাজশাহী নিয়ে যাই। ওর অবস্থা ওর অবস্থা মরার মতো হয়ে গেছে, একদম মরার মতো। আর ওই বেবির যে মাথা বের হয়ে আসছে, ওই মাথা বের হওয়া অবস্থাতেই আপনারা নিয়ে যাচ্ছে। এবার ডাক্তাররা, পাবনার ডাক্তাররা একটাও আমার বাবুকে বাইর করে আনলো না। নার্সকে আমি বারবার করে বললাম যে একটু শুধু কষ্ট হলেও বাইর করে আনেন, যেভাবে ওকে একটু ম্যানেজ করে আনেন। ডক্টররা পারে না, পারে তো সাইড কাটে হোক বা অন্য কোনো ভাবে মাধ্যম দিয়ে আনতে পারতো, তারা রিস্ক নিচ্ছে না, বারবার রিস্ক নিচ্ছে না যে মারা যেতে পারে। বাবারে তুই বার করে আনো, তাই তোর প্রেশার কমে যায়। ডক্টর বলতেছে বাচ্চার জন্য প্রেশারটা বাইরে যাচ্ছে শুধু। তো ওইভাবে ইমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্সে 2 ঘন্টার মধ্যে রাজশাহী চলে গেলাম। তখন রাত বাজে 11টা, রাজশাহী পৌঁছাতে। আর ওখানে যেহেতু আমার এই বোন জামাই সাংবাদিক, জার্নালিস্ট, তো সে ওখানকার জার্নালিস্টকে বলে রাখছিল, সে সবকিছু কমপ্লিট করে রাখছিল। যাওয়া মাত্রই ভর্তি সব কমপ্লিট ছিল, যাওয়া মাত্রই সেই অপারেশন রুমে থিয়েটারে নিয়ে যায়, ওরা বলতেছে যে এর রোগীর অবস্থা ভালো না, বাচ্চা মারা গেছে মনে হয়, মারা গেছে। তো বলতেছে, তো ওরা 5 মিনিটও নিল না, আর বাচ্চা ডেলিভারি করে দিল আমাকে। বাচ্চা ডেলিভারি করে বাচ্চা ওই তো অবস্থা খারাপ হতে হতে বাচ্চা মারা গেল, ডেলিভারির সময় বাচ্চা মারা গেল। বাচ্চার মা
আমার বাচ্চা মারা যায়। তারপর আর কি আমার বাচ্চা মারা যায়। আমার মরিয়মে তখন প্রেসার ফল করে 70/80 হয়ে গেল। বাচ্চা বার করা মাত্রই 230 যখন 180/230 ছিল, তো সেখান থেকে ফল করে চলে আসে আপনার 100, শুধু 70/80 হয়ে যায়। ডক্টর বলতেছে যে অবস্থা ভালো না। আমি আর কি করবো, আমি বললো যে ঠিক আছে সমস্যা নেই, আমার বাচ্চা তো মারা গেল, আমার বাচ্চা তোমার দাফন করতে হবে। তো আমি ওকে বললাম যে ডাক্তারকে বলে আসলাম যে আচ্ছা আপনারা দেখতে লাগেন, বা আমার আব্বুকে রেখে আসলাম। আমার আব্বুকে আর আমার শাশুড়িকে, আমার সুমন্দি যাকে বলে সুমন্দিকে রেখে আসলাম। আপনি গেলেন বাচ্চা দাফন দিতে। ইমার্জেন্সি ব্লাড লাগতো। তো আমার ছোট চাচা ব্লাড দিছিল, তো ছোট চাচার অবস্থা ভালো ছিল না জন্য ওকেও ওই অ্যাম্বুলেন্সে আমার বাচ্চা আর হচ্ছে আমার ছোট চাচা আর আমার আম্মা চলে আসি, পাবনা চলে আসি আমি সেই রাতেই। আসার পর পরের দিন সকালে আমি আমার বাচ্চাকে নিয়ে বাচ্চাকে দাফন করার পরে কোনোভাবে নিজেকে সান্ত্বনা দিতে পারতেছিলাম না যে কি করতেছি আমি। তখন মরিয়মের খবর কি? তখন আমি ফোন দিয়ে শুনলাম আমার চাচি আছে ওখানে। আমি ফোন দিলাম যে কি অবস্থা, বলে যে ভালো, আমাকে শান্ত রাখার জন্য তারা বলতেছে ভালো ভালো ভালো। বেডে দেশে, বেডের অবস্থা, বেডে তার কোনোভাবে অক্সিজেন খুলতে পারতেছে না, অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তারপর আপনি ওখান থেকে ডিরেক্ট চলে গেলেন মরিয়মের কাছে। আবার এই আমি কয়েকদিন পরে মরিয়মের কাছে আসছো তুমি? তারপরের দিনই মানে সে রাতে বাচ্চাকে নিয়ে আসি, বাচ্চাকে নিয়ে আসার পর বাচ্চাকে দাফন করি। আবার সে তার কিছুক্ষণ পরে আমি আবার রাজশাহী বাসে উঠে পড়ি। তো আমার রাজশাহী যাইতে যাইতেই আমি শুনি যে মনে হয় আইসিইউ দিয়ে দিছে, আইসিইউ দিয়ে দিছে। আমি যাই সেটা দেখি যে আইসিইউ মরিয়ম। ওর অবস্থা খুবই খারাপ ছিল। ডক্টরের সাথে কথা বললাম আমি, ডক্টর আমাকে বললো অবস্থা ভালো না, ওর বাঁচবে না বেশি দিন। আমি বললাম যে আপনি এখনই বলতেছেন কেমন করে, আপনি দেখেন ওর সাথে তাই মানে চিকিৎসা করেন। তো বলতেছে যে আমরা তো আইসিইউতে থাকি, আর রাজশাহী ওখানে আইসিইউ পাওয়া কষ্ট ছিল। তো আমি বললাম এই সাংবাদিক ভাই ও ম্যানেজ করে দিয়েছিল, ভাই কৃতজ্ঞতা জানাই আমি। তো আইসিইউতে ডক্টর বলে যে অবস্থা ভালো না, তো কি করবেন আপনারা? আমি বললাম যে এখানেই থাকবে, কোনো উপায় নেই, এখানেই থাকবে। তো তারপরে এর মধ্যে আমি যাই ওর সাথে দেখা করি, ও একদম অচেতন, ওর কোনো সেন্স কিছুই নাই। ওর মানে তখন শুধু হার্টবিটটা আছে শুধু ওর। আর ডক্টর আমাকে একদিন পরে বলে যে ওর 2 কিডনি ফেল করছে, ওর হচ্ছে লিভার ফেল করছে, আর পাবনা থেকে যে ইনজেকশন গুলা দিছিল ওই প্রেসার কমানোর জন্য, প্রেসার কমে নেই, বাচ্চা আউটপুট হয়ে গেছে। আর ওই যে ইনজেকশন গুলা ছিল ওগুলো রক্তের সাথে ভাইরাস হিসেবে আক্রান্ত হয়ে গেছে। তখন ব্লাডে ভাইরাস, 2 কিডনি ফেল করছে, লিভার ফেল করছে, অবস্থা খারাপ। তারপর আর কি ডক্টর ওইভাবে রাখলো, আমরা থাকতেছি, ওকে দেখতে যাচ্ছি, দেখে আসতেছি, দেখে আসতেছি, কোনো লড়াচড়া নাই, কথা নাই, বার্তা নাই। বলতেছিল অনেক কথা বলতো, ও বলতো আমি বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। আর ওর এই কথাটা আসছিল কিভাবে, ওই ওর হচ্ছে আপন মামি, ছোট মামি বাচ্চা হইতে যায়, ওই রাজশাহীতে মারা যায়। তো ওইটা দেখে ও আরো বেশি নার্ভাস হয়ে পড়ছিল। আর ওর প্রেশারটা না কমার মূল কারণ ছিল ওর হচ্ছে ওর অ্যান্ড্রয়েড ফোন ছিল, ভালো ফোন। তো ওর অ্যান্ড্রয়েড ফোনে ওর হচ্ছে আপনার ওই ভিডিওগুলা দেখতো, সিজারের ভিডিওগুলা দেখতো, দেখে ওর ভিতরে ভয় জন্মে গেছিল, সিজারের প্রতি যে একটা ভয় ওইটা জন্মায় গেছিল। আর যখন ডক্টর বলছে যে সিজার করবে, ওই সময় ওর প্রেশারটা আরো বেশি বেড়ে গেছিল মানে ভয়ে। আমি পরে বুঝতে পারলাম যে আসলে ওর অনেক প্রেশারটা কমার। কি অবস্থা? তারপর কতদিন সে আইসিইউতে ছিল? আইসিইউতে এভাবে 8 দিন ছিল। 8 দিন থাকার পর লাস্ট 8 দিন শেষে শুক্রবার আমি ওর জন্য একটা ছাগল করি, মানত করেছেন? মানত না, মানে ইসলামিক বিষয়, ইসলামিক ভাষা ওইভাবে বলতে নেই, মানত না, অন্যভাবে। তো ইসলামের একটা মাদ্রাসা আমি এতিমখানায় দেই। তো দোয়া করি যে এতিম ছেলে পেলে যদি দোয়া করে যে আমার বাচ্চা চলে গেছে, আমার মরিয়ম যদি ফেরত আসে আমার কাছে। তো শুক্রবারে দিয়ে আমি শনিবারে রাজশাহী চলে যাই। যাওয়ার পরে
যাই সারা মানে দিনে ওর প্রচন্ড শরীরে জ্বর নাকি দেখলাম, যাই দেখলাম ডাক্তার বলে প্রচন্ড জ্বর। মানে রাজশাহীতে ইয়ার থেকে হুম, ওষুধ নিয়ে আসার দেওয়ার পরে ও দিলাম, দেওয়ার পরে ইঞ্জেকশন দিচ্ছে, কাজ হচ্ছে না, জ্বর কমতেছে না। এর মধ্যে ওরা ডায়ালাসিসও করা হয়েছিল, মানে কিডনিটা ইয়ে করার জন্য। ওর কি কি হালকা একটু উন্নতি হয়েছিল, যে চোখটা শুধু লড়তেছিল, মানে চোখ আমাকে দেখতেছিল। তো লাস্টের সময় মানে একদমই রাত শনিবার রাত 8টার দিকে আমি ওর পাশে গেলাম। পাশে যায় ওর চোখ তো লড়তেছে, শুধু চোখটা খালি ঘুরতেছিল, আর কিছু শরীরে কোনো গোল ছিল না। ওর পাশে যাই বসলাম, ওর চোখ দিয়ে দেখি পানি পড়তেছে। আরে তো আমি আমি ওর চোখের থেকে পানি মুখে হাত দিয়ে ওর চোখটা আমি মুছাই দিলাম, হুম, মুছা দিয়ে চলে আসলাম আমি। হুম, এসে ওর আম্মা ভিতরে গেল। ডক্টর বলতেছিল যে ওকে হচ্ছে গা মুছাই দেন বারবার, ওর জ্বর আসছে, প্রচন্ড জ্বর আসছে। তো ওর আম্মা ভিতরে যায়, যে গা মুছাইতে জোরে 2টা ঝাঁকি মারে নাকি ও চলে যায়। মানে আপনি তার একটু আগে গেছেন এবং তার আমরা অনুষ্ঠান শেষ করব। শুধু একটা কথা বলো তো আনিস, কোন অপরাধবোধ কাজ করে? খুব শর্টকাট ভাবে বলবে। তোমার কি মনে হয় না যে এই বিষয়টা আমি আমি আমি- আমি একটা একটা করে প্রশ্ন করি, যাতে করে অপরাধবোধের কথাগুলো বললে হয়তো তুমি মানসিকভাবে, এখন তো তুমি মানসিকভাবে একটু শান্তি পাওয়ার জন্য ছুটতেছে এদিক ওদিক, এটাই তো? না গুরু, এখানে আসছে আমি শুধু একটা কারণে। আমি যখন ঢাকায় ছিলাম যে অসুস্থতার মধ্যে, তখন হচ্ছে ওর বাসা, আমার ছোট বোনের বাসা হচ্ছে জাগনিয়াসের পাশেই। তো ওখানে বিল্ডিং এর দিকে তাকাইতো আর বলতো যে এখানে এসে আমি একটা আমার গল্প বলবো, এই যে আমার আর তোমার গল্প বলবো। কাইন্ডলি আমাকে তুমি বলো তো যে কোনো অসম্পূর্ণতা তোমার মধ্যে কাজ করে কিনা, বাট কোন কারেকশন গুলো তুমি করতে, স্পেশালি যখন আমি যদি ওর একটা জিনিস যখন করতাম, আমি স্পেসিফিক কোশ্চেন করি, হ্যাঁ, আমি টানা কিন্তু 2 ঘন্টা তুমি তোমার গল্প বলছো, কারণ আমরা তোমার গল্পটা এত সেন্সিটিভ, এজন্য আমরা ইন্টারাপশনও করিনি। তোমার কি মনে হয় না যে যখন ওর ইনিশিয়াল স্টেজে ছিল, তখন তুমি তোমার আউটসাইডার ওয়ার্ল্ড নিয়ে যতক্ষণ ব্যস্ত ছিল, ততটুকু ব্যস্ত না থাকলেও পারতে? মনে হয় কি সেটাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা, প্রজেক্ট একটু বেশি ছিল না ব্যাপারটা? একদম ওকে, একদম একদম ওকে। আরেকটা জিনিস, সেটি হচ্ছে যে সময়টাতে প্রেশার যখন অসম্ভবভাবে ইনক্রিজড হচ্ছে, তুমি তো জানো যে তোমার বউ তোমাকে কখনো কষ্ট দেওয়ার কারণ হয়নি, বরং তোমার কষ্ট রিমুভ করার জন্য সার্বক্ষণিক তোমার পাশে পাশে থেকেছে। সেই মানুষটি যখন দেখতেছে যে চোখের মধ্যে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, ইনস্ট্যান্ট সেখানে সিদ্ধান্ত নেওয়া উচিত। তোমার মা কি বলতেছে, তোমার ফ্যামিলি কি বলতেছে, সেটা ভাববার সুযোগ ছিল না ইনিশিয়াল স্টেজে। এবং সর্বোচ্চ ট্রিটমেন্টের জায়গা, যেখানে তোমার যেহেতু টাকার সক্ষমতার কোনো অভাব নাই, সেই উদ্যোগটা গ্রহণ করা উচিত ছিল। তুমি কি নিয়েছিলে? এই জায়গাগুলো কি আরো বেশি প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি করা উচিত ছিল বলে তোমার মনে হয়? অবশ্যই ছিল, কিন্তু একদমই। তখন ওইভাবে চিন্তা করিনি। করনি, সেটাই। তার সাহস ছিল খুবই, তার সে সাহস সাহসে শিশু না তো? আমি তো ওইভাবে বুঝি নাই তো, তার আসলে সাহস কি শিশু হবে। নাই তো? দিন শেষে তোমারও তো একটা ব্যাপার, তোমারও তো একটা ব্যাপার। তুমি তো আইটি থেকে পড়া একটা ছেলে, আইটি ফার্ম খুলে বসেছো পাবনাতে। তুমি তো অসম্ভব রকমের ওই এক্সেলেন্স, ওই ট্যালেন্ট তোমার মধ্যে আছে, যে এই ধরনের ইকুয়েশন যদি হয়, তার প্যারামিটারগুলো যদি এরকম বলে, আমার মা কি বলতেছে, ডাজন্ট মেক এনি সেন্স। মা তো চিন্তাই করবে তার ছাত্র ছেলে যেন রাত বিরাতে এখন কষ্ট না করে। স্বাভাবিক, এটা আমাদের মাদের ফিতরত। তুমি তো বুঝতেই পারতেছো যে তোমার কলেজের টুকরা যে কোনো সময় হারা যেতে পারে। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো সময় চিন্তা করতাম না আমি যে ও যে আমার থেকে কোনোদিনও চলে যাবে, ও বলতো যে আমি মারা যাবো। আমি বুকে বলতাম যে কিছু হবে না। যাই হোক, আনিসের যে কথাগুলো, সে কথার উপরে আসলে কোনো রকমের কথা চলে না। আমি বিদায় নেওয়ার সময় হয়েছে। আনিসের জন্য আমার পক্ষ থেকে আমার জায়গা থেকে বলার কিছু নাই। তবে আনিস কপাল করে এসেছে এই কারণে, খুব অল্প দিনের সম্পর্ক তাদের বৈবাহিক জীবনের। বাট আমার মনে হয় 5% মানুষের কপালে এরকম বৈবাহিক জীবন জুটে না। আমার মনে হয় 3% মানুষের কপালে এরকম লাইফ পার্টনার জুটে না, যে লাইফ পার্টনারের দেখা সে পেয়েছে। আমি চাই যে সে সামনের জীবনে কাউকে না কাউকে তার ভালোবাসা মানুষ করে সামনে জীবনটা না, পার গুরু, করুক। আমি পুরো জীবন পড়ে আমি তো আছে সময় নেই। এই কথাটা ওর কাছে যেমনই লাগ, আর কোনো কথা শুনতে যাচ্ছে না, কারণ টানা 2 ঘন্টা আমরা এই গল্পটাই শেয়ার করেছি। তোর ভাল লাগবে না আনিস, বাট আমি খুব অপ্রিয় সত্য কথাটা তোকে বলে রাখলাম, যে আমি চাই, এটা আমার চাওয়া। তোর বড় ভাই হিসাবে বল,
যে আমাকে যদি 1 সেকেন্ডের জন্য গুরু বলে সম্বোধন করে থাকিস, এবং আমার বিশ্বাস যে পরপারে থেকে সে মেয়েটিও হয়তো চাইবে যে কোনো ফরম্যাটে তুই যেন ভালো থাক। কারণ এইভাবে যদি এই ট্রমার মধ্যে তুই চলতে থাকিস, জানিস যে কোনো সময় তুই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে যাবি, এবং অলরেডি পড়া শুরু হয়ে গেছে তোর। সো এই জায়গা থেকে বের হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি চাচ্ছি না সিঁড়ি ফরহাদ টাইপের প্রেম ভালোবাসায় তুই নিজেকে বিলীন করে দে। সো ইউ হ্যাভ টু কাম ইট ব্যাক। এবং এই জিনিসটা যদি করিস, পরপার থেকে সেই মেয়েটি সবচেয়ে বেশি খুশি হবে। আমি চাই তোর জীবনে কেউ একজন আসুক, আর আমি চাই যে যেমন ভালোবাসা দেখা তুই পেয়েছিস, খুব বেশি 3%, 2% থেকে 3% মানুষের কপালে এরকম পার্টনারে দেখা পাওয়া যায় না। আমি বিদায় নিচ্ছে, তোর জন্য দোয়া করতেছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোকে সোহালে থাকতে সাহায্য করে। আর আমি সত্যি আফসোস করতেছি তোর মতো এবং যারা 2 বা 3% কপাল করে আসে ভালো পার্টনার পাওয়ার মতো, তো তোর মতো যারা কপাল পোড়া, কপাল করে আসার পরেও কপালের মূল্য বা মর্যাদা ঠিকঠাক টাইম মতো বুঝতে পারে না, তাদের জন্য আমার দুনিয়ার আফসোস, তাদের জন্য আমার সত্যি অনেক বেশি করুণা। আমার তোর প্রতি সত্যি মায়া এবং করুণা হচ্ছে। কারণ তোরা যখন পাস, ছেলেরা শুধু না মেয়েরাও যখন পায়, তখন তারা গ্র্যান্টেড চিন্তা করে, তখন তারা ভাবে যে মনে হয় বিষয়টা এরকমই, এরকম বলে কিন্তু কিছু নাই। যখনই এদিক ওদিক হবে তখন তার জায়গা থেকে সর্বোচ্চ অ্যাক্টিভিটি শো করা উচিত। এই কারণে সে যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, সে যদি ভালো না থাকে আমি যদি আমার মনকে বুঝ দিতে পারি, ইয়া ইটস মি, আমি সর্বোচ্চটা দিয়েছি, তারপরে তাকে রেস্কিউ করতে পারিনি, বাকিটা আল্লাহর উপর নির্ভর করে। এই জিনিসটা তুই বলতে পারতেছিস না, এটাই তোকে পোড়াচ্ছে, এটাই তোকে অস্থির রাখতেছে, এটার জন্যই তুই ছটপট করতেছিস। কিন্তু এটা যদি সময় মতো তুই অ্যাক্টিভিটি নিতে পারতি বাপ, তাহলে তোকে এই কষ্ট পোড়াতো না। যে ঠিক আছে আল্লাহর ফাইসাল, আল্লাহ নিয়ে গেছে তার বান্দারে, বাট আমি তো আনিস আমার কলিজার টুকরার জন্য আমার জান দিয়ে যখন যেটা প্রয়োজন সেভাবে ঝাঁপায় পড়েছি। এই জায়গাতে তোরও মনে হয় যে একটু খামিয়া ছিল, একটু মনে হয় এইভাবে করলে ভালো হতো, সেটাই তোকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেটাই তোকে পোড়াচ্ছে। সো আমার চাওয়া যারা এরকম 2%, 3% কপাল করে আসে, এরকম পার্টনারকে যারা কপালের কাছ থেকে দেখে, তাদের জন্য যেন ইনস্ট্যান্ট সেই রকম স্যাক্রিফাইস করে যে আল্লাহ যদি উল্টাপাল্টা কিছু অন্যরকম কিছু হয়, আল্লাহ যদি এই ফয়সালা লিখেও রাখেন, তারাও যেন অন্তত মনকে বুঝ দিতে পারে যে আমি আমার জীবনে আমার জায়গা থেকে সর্বোচ্চটা করেছি। আমি এই রকম সিচুয়েশনে এরকম ভালোবাসার জন্য, প্রেমময় এরকম সম্পর্কের জন্যই মুখিয়ে থাকি, এবং ভালোবাসার ক্যানভাস থেকে ঢাকা FM 90 থেকে সেই মেসেজ কনভে করতে থাকি। আনিসকে ধন্যবাদ যে আমাদের সাথে তার জীবনের গল্প শেয়ার করেছে। যদিও কৃতিত্ব তোর না, কৃতিত্ব ওই মেয়েটি, যে মেয়েটি পরপার থেকে হয়তো আমাদেরকে দেখছে, যে মেয়েটি অনেক স্বাদ করেছিল যে এই প্রোগ্রামে আসবে আর এর সাথে কথা বলবে। ইস, পাশে যদি বসে থেকে মেয়েটি আমাকে বলতো যে গুরু হ্যাপি বার্থডে, যেখানেই থাক তোর জন্য অনেক অনেক দোয়া আমাদের সকলকে সাথে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বহুভাবে বলেছেন যে যেখানে 10 থাকে সেখানে আমি স্রষ্টা, আমার এক্সিস্ট করা ফরজ হয়ে যায়। তাই যদি হয় মাবুদের কাছে প্রার্থনা করছি, তুই অবশ্যই ব্লেসড। তোর গল্প যতটুকু শুনেছি মরিয়ম, তোর মতো ব্লেসড মেয়ে হয় না। যেভাবে যত্ন করে, যেভাবে অনেক পরিমাণ যত্ন করে তোর স্বামীকে তুই সেবা যত্ন করেছিস, যেভাবে নিজের সমস্ত কষ্টকে আড়াল করে রেখেছিস, যেভাবে শুধুই মানুষের ভালোবাসার কারণ হয়েছিস, অফকোর্স আল্লাহ রাব্বুল আলামিন সেরকমই যত্নে, সেরকম মমতায়, সেরকম স্নেহে তোকে রেখেছে। আমরা দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি। পাশাপাশি হাজারো মানুষ আমাদের সাথে এই প্রোগ্রামে থাকে, সবাইকে সাথে নিয়ে তোর জন্য প্রার্থনা করতেছি। তুই অনেক ভালো থাক, অনেক সুখে থাক, অনেক মিষ্টি করে থাক। আর যে সন্তানটা তোরা ভূমিষ্ঠ দেওয়ার কথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোকে বেহেশতে রেখে এই সন্তানকে সহজ যেন তোকে জীবনযাপন করার সুযোগ করে দেন। যে সন্তানটা পৃথিবীর আসার কথা ছিল, যে সন্তানটা তোর কোলে খেলতো, যে সন্তান তোকে মা বলে রাখতো, সেই ফিলটা যেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয় বেহেশতে, সে প্রার্থনা করতেছি। সমস্ত দোয়া, সমস্ত ভালোবাসা মরিয়মদের জন্য, সমস্ত মহব্বতে মরিয়মদের জন্য। ভাগ্যিস মরিয়মদের মতো মেয়েরা মাঝে সাঝে আসে, যে কারণে এখনো প্রেমময় জীবন, এখনো প্রেমের কথা আমরা বলতে পছন্দ করি। এখনো বলি যে সত্যি ভালোবাসা এমন একটা মিষ্টি জিনিস, এমন একটা মহব্বতের জিনিস, এবং আমরা সত্যি প্রেমের জায়গা থেকে প্রায়শই বলতে পছন্দ করি, প্রেমের এই ঘোর যেন কখনো না কাটে। ভালোবাসা আমাকে নিয়ে আসে সত্যি ভালোবাসার কাছে। তাই সত্যি জীবনে চাই না তো কিছু, আর চাওয়া শুধু একটাই, প্রেমের এই ঘোর যেন কখনো না কাটে। অনুষ্ঠান একদম শেষের দিকে, আমরা আসলে শেষ করব আজকের অনুষ্ঠান। তবে শেষটা এত করুণ না হলেও আসলে পারতো।
গুরু যা বলে গেছে তার উপরে আসলে আমার বলার কিছুই নেই, শুধু এইটুকু বলতে পারি, আপনারা যারা আজকে দেখছেন, যারা শুনছেন, তারা সবাই মরিয়মের জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন অবশ্যই যাতে আনিসের সামনের জীবনটা সুন্দর কাটে, সামনের জীবনটা অনেক দারুণ কাটে এবং পরিপূর্ণ কাটে, যেটা গুরু বলেছেন। আমি চাই যে আসলেই আনিসের জীবনে এরকম কোনো মরিয়ম আসুক এবং আনিস তার জীবনের যে ভুলগুলো আজকে অকপটে স্বীকার করেছেন সেগুলো শুধরে নিতে পারেন। আমরা বলি না যে আসলে এর দোষ, ওর দোষ, আসলে কিন্তু এই উপরওয়ালা ডাকে আমরা যেভাবে যাওয়ার ঠিক সেভাবেই যাব, উনি যেভাবে প্ল্যান করে রেখেছেন ঠিক সেভাবেই যাব। কিন্তু বাকি থাকে কি জানেন, আমাদের একটু এফোর্ট বাকি থাকে কি জানেন। গুরু যেটা বললো যে আজকে যদি আনিস সেই এফোর্টটুকু দিত তাহলে হয়তো সে তার জায়গা থেকে ফেয়ার থাকতে পারতো। এই যে কষ্টটা, যে যন্ত্রণাটা আনিস বয়ে বেড়াচ্ছে, গুরু যখন বলছিলেন যে তোর জীবনে আরেকজন মরিয়ম আসুক, আনিস সঙ্গে সঙ্গে নিষেধ করে দিয়েছেন। আমি চাই না আসলে গুরু যে আমার জীবনে আর কেউ আসুক। এই বিষয়টা না অনেক অদ্ভুত একটা বিষয়, জানেন তো, যে কাউকে একবার ভালোবেসে তারপর তার জায়গাটা অন্য কাউকে দিয়ে দেয়া, এটা আনিসের জন্য নিঃসন্দেহে খুব কঠিন একটা পরিস্থিতি হতে যাচ্ছে বা হবে। একই সাথে তার সন্তান এবং তার ওয়াইফকে হারিয়ে ফেলা ঠিক এভাবে করে। আনিস যখন জাস্ট ইমাজিন করেন, জাস্ট একটু ভাবেন যে যখন মরিয়ম প্রেগনেন্ট হলো বা সে কনসিভ করলো, এই যে হাজব্যান্ড ওয়াইফ নতুন বাবা মা হবে, এই যে কত অনুভূতি, অন্যরকম ভালোবাসা, কত এক্সাইটমেন্ট কাজ করতো, তাই না? পুরো পরিবারের আনিসের বাবা মা অপেক্ষা করতো যে কখন তাদের নাতি নাতনি আসবে, তাই না? কিরকম একটা সুখকর একটা পরিস্থিতি চারপাশে ছিল। কেউ কি এটা ঘুণাক্ষরেও চিন্তা করেছে যে এই মরিয়ম কিংবা মরিয়মের অনাকাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত যে সন্তানটি আছে তারা আসলে আর এই পৃথিবীতে এক্সিস্ট করবে না? এটা কখনো কি কেউ ভেবেছিল? তা কিন্তু না। তো এই জন্য আমি বলি যে আমরা আসলে জাস্ট ছোট্ট একটা মেসেজ দিয়ে আজকের এই প্রোগ্রামটা শেষ করব। গুরু আমার জায়গা থেকে, মানে গুরুর জায়গা থেকে সমস্তটা বলে গেছে। আমি শুধু একটা ছোট্ট কথা শেয়ার করব। আমরা প্রতিদিনই অহরহ আছি মানুষজন যারা আসলে প্রিয় মানুষের সাথে কথা কাটাকাটি করে, ভুল বোঝাবুঝি করে আসলে ঘুমিয়ে যাই, চিন্তা করি সকালে আমরা সর্ট আউট করে নিব। কিন্তু আসলে এই সকালবেলায় যে আপনি আপনার প্রিয় মানুষকে দেখবেন, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই প্রতিটা দিন ঘুমাতে যাওয়ার আগে নিজেদের যত কনভারসেশন আছে, যত কথোপকথন আছে, সমস্ত কিছু শেষ করে নিন। কারণ নোবডি নোজ যে সকাল হওয়ার পর আপনি আদৌ আপনার এই প্রিয় মানুষকে দেখতে পাবেন কিনা। তাই যত মান অভিমানের চ্যাপ্টার আছে রাতেই শেষ করে ফেলুন এবং দুর্দান্ত একটা সকাল দেখুন একই সাথে। প্রতিটা সকাল কাটুক, প্রতিটা সকাল হোক অভিমান মুক্ত, অনুরাগ মুক্ত। এটা আজকে আমি বলবো যে আমি খুব ছোট্ট একটা মানুষ, আসলে আমি গুরুর মতো এত বড় বড় কথা বলতে পারি না, কিন্তু আমার কেন যেন মনে হয় যে এই ছোট্ট একটা বিষয় আপনারা একটু মেনটেন করতে পারেন, একটু মেনটেন করতে পারেন। যেমন এখন যদি আনিসকে প্রশ্ন করা হয় যে আনিস, আসলে আপনার ওয়াইফের সাথে আপনার সুন্দর মুহূর্ত যেটা আপনি একেবারে শেষ মুহূর্তে দেখেছেন সেটা কোনটা, এবং সেটা কিন্তু আনিস বলছিল যে তিনি বাড়িতে ঢুকে দেখেছেন যে মরিয়ম খুব সুন্দর একটা শাড়ি পরেছেন এবং খুব সুন্দর করে একটা হাসি দিয়েছেন আনিসের দিকে তাকিয়ে। সেটাই ছিল বোধহয় তাদের একসাথে কাটানো সুন্দর কোনো মুহূর্ত বা দেখা, আনিসের চোখে মরিয়মকে সুন্দর দেখা, ওটাই কিন্তু শেষ মুহূর্ত ছিল। আমরা কেউ জানি না আসলে কোন মুহূর্তটা আমাদের জীবনের শেষ মুহূর্ত হয়, জানেন তো? এই জন্য প্রত্যেকটা মুহূর্তকে সুন্দর করে কাটানোটাই আসলে মূল লক্ষ্য। এবং অবশ্যই যারা বিশেষ করে এই পিরিয়ডটার মধ্যে দিয়ে যান, এই যে প্রেগনেন্সির এই টাইমটা দিয়ে যান, অবশ্যই যারা আশেপাশে থাকেন সবাই প্লিজ শতভাগ কেয়ারটা দেন, শতভাগ সতর্ক থাকুন, যাতে ছোট থেকে ছোট ভুলেও বিশাল বড় ভুল না ঘটে যায়। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাই আজকের আনিসের জন্য দোয়া করবেন, সবাই মরিয়মের জন্য দোয়া করবেন। উপরওয়ালা যাতে মরিয়মের যত দোষ গুণ আছে সমস্ত কিছু এই দুনিয়াতেই শেষ করে দেয়, মরিয়মকে যাতে মরিয়মের সন্তানের সাথে দারুণ এবং সুন্দর একটা পরকাল দেয়। এই দোয়া আমরা কিন্তু সবাই করতেই পারি। আর আনিসের জন্য শুভকামনা থাকলো। আমি শান্ত আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য। সবাইকে শুভরাত্রি।